আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব জীব প্রযুক্তি অধ্যায়। জীব প্রযুক্তি অধ্যায়টা অনেক ছোট এবং সহজ, বাট এটি থেকে একটা সিকিউ পরীক্ষায় থাকতে পারে। সো সহজ যেহেতু অধ্যায়, সো আমরা এটা গ্রসলি বা বেসিক ক্লিয়ার করে ভালোভাবে জানবো, যাতে একটা সিকিউ আসলে আমরা এখান থেকে অ্যান্সার করতে পারি। চলো তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে জীব প্রযুক্তি কি। জীব মানে তো বায়োলজির বিষয়, তাই না? আবার প্রযুক্তি মানে ইঞ্জিনিয়ারিং, যেটা আবার ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়। তাহলে ভাইয়া এটা আবার কেমন কথা? বায়োলজির মধ্যে কীভাবে ইঞ্জিনিয়ারিং ঢুকে যায়, জীববিজ্ঞানের মধ্যে কীভাবে ইঞ্জিনিয়ারিং তো পুরা ম্যাথমেটিক্স নিয়ে। কিন্তু তোমাদের যাদের স্বপ্ন যে তোমরা বায়োলজিতে পড়েও একটু ইঞ্জিনিয়ারিংয়ের কাজকর্ম করতে চাও, তাদের জন্য একটা সাবজেক্ট হতে পারে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। অর্থাৎ এইখানে তুমি ইঞ্জিনিয়ারিং করবা, কিন্তু ইঞ্জিনিয়ারের মেশিনারি হিসেবে কাকে ইউজ করবা, মেশিন হিসেবে কাকে ইউজ করবা, বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী। খুবই ইন্টারেস্টিং না? তুমি এই জীব প্রযুক্তিতে ধারণা করতে পারবা, তুমি বের করতে পারবা আচ্ছা আমার একটা ভালো বৈশিষ্ট্য, আমি যে পড়া মনে রাখতে পারি, এইটার জন্য কোন জিন দায়ী। তুমি এখানে খুঁজে বের করতে পারবা আচ্ছা আমি যত ফর্সা, আমি যত সুন্দর, এইটার জন্য কোন জিন দায়ী। তুমি এখানে খুঁজে বের করতে পারবা পাটের আঁশ যে খারাপ হচ্ছে, এইটার জন্য কোন জিন দায়ী, তাকে খুঁজে আবার বের করে এখান থেকে আউট করে দিয়ে দিতে পারবা, তাহলে পাটের আঁশ ভালো হবে। তাহলে এইভাবে তুমি কিন্তু আবার এটাও করতে পারো যে ভাই আমার মধ্যে যে খারাপ বৈশিষ্ট্যগুলো আছে, এই খারাপ বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলোকে আমি তাহলে কেটে কেটে বাদ দিতে পারি। আসো আমরা জীব প্রযুক্তি পড়ার মাধ্যমে এটা জানবো যে এটা কি কখনো সম্ভব কিনা। আবার আমার যে বই পড়তে ভালো লাগে না, সবসময় রিলস স্ক্রল করতে ভালো লাগে, তাহলে এইটার জন্য কোন জিন দায়ী, আমি কি জীব প্রযুক্তি পড়বো এটা খুঁজে বের করতে পারবো? অবশ্যই পারবা। চলো আজকে তুমি অধ্যায়টা পড়ো, তাহলে এই যে রিলস দেখার জন্য তোমার কোন জিন দায়ী, তুমি এটাও খুঁজে বের করতে পারবা এবং এইটাকে ফাইন্ড আউট করে বের করে দিতে পারবা জীব প্রযুক্তির মাধ্যমে। আসো তাহলে আমরা শুরু করি। তাহলে জীব নিয়ে যে প্রযুক্তি অথবা জীববিজ্ঞান নিয়ে যে ইঞ্জিনিয়ারিং, তাকেই আমরা বলি বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। প্রথম দেখো, হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এরেকি উনি সর্বপ্রথম জীব প্রযুক্তি টার্মটা ব্যবহার করছিলেন। তাহলে এটা একটা প্রশ্ন আসতে পারে যে সর্বপ্রথম জীব প্রযুক্তি টার্মটা কে ব্যবহার করছে? কার্ল এরেকি। উনি একজন হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী ছিলেন। তাহলে জাস্ট আমরা একটু তার নামটা জেনে রাখবো, যেহেতু এটা এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট তথ্য। ওকে, তাহলে হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এরেকি সর্বপ্রথম জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি শব্দটি প্রয়োগ করেন। এখানে কার্ল এরেকি সাহেবের তোমার ছবি দেখতে পাচ্ছ। এরপর দেখো জীব প্রযুক্তির পরিধি, আমরা জীব প্রযুক্তিতে কি কি নিয়ে আলোচনা করি। তাহলে এখানে তিনটা কথা বলা আছে যে আমরা একটা সামুদ্রিক এবং জলজ যে জীব আছে তাদেরকে নিয়ে গবেষণা করি বা তাদের যে প্রযুক্তি, এটাকে বলা হয় ব্লু বায়োটেকনোলজি। তুমি কিভাবে মনে রাখবা? সমুদ্রের পানির রং কি? নীল। তোমরা জানো সমুদ্রের পানির রং নীল। তাহলে সমুদ্র বিজ্ঞান নিয়ে যে জীব প্রযুক্তিতে আলোচনা করা হবে তার নাম কি? ব্লু বায়োটেকনোলজি। কৃষিক্ষেত্রে যেসব বায়োটেকনোলজি আলোচনা করা হয় বা প্রয়োগ করা হয় তাদেরকে বলা হয় গ্রিন বায়োটেকনোলজি। তুমি কিভাবে মনে রাখবা? কৃষিক্ষেত্রে যেহেতু গাছ, ধান, চারা এগুলো নিয়ে গবেষণা করা হয়, এগুলোর রং কি? সবুজ। তাহলে কৃষিক্ষেত্রের সব কিছুর রং যেহেতু সবুজ, তাহলে কৃষিক্ষেত্র নিয়ে যে জীব প্রযুক্তি শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় গ্রিন বায়োটেকনোলজি। আরেকটা দেখো, চিকিৎসা ক্ষেত্রে যে বায়োটেকনোলজি প্রয়োগ করা হয় তাকে বলা হয় রেড অ্যান্ড হোয়াইট। তুমি নিশ্চয় জানো, ডাক্তারের চেম্বারে গেলে দেখবে একটা সাদা কাপড় পরে আছে ডাক্তার। আমি বলি এটাকে কাফনের কাপড় বলি, যেটাকে তোমরা শুদ্ধ ভাষায় অ্যাপ্রন বলো। হ্যাঁ, যে কেউ মেডিকেলে সে অ্যাপ্রন পড়ছে, তার মানে সে কাফনের কাপড় গায়ে জড়াই নিছে। কাফনের কাপড়ের রঙও সাদা, আবার অ্যাপ্রনের রঙও সাদা, তাই না? তাহলে দেখো, তুমি যদি একবার অ্যাপ্রন গায়ে জড়াই নাও, তার মানে তোমার আর জীবন বলতে কিছু নাই। তোমার জীবন সামনে তামা তামা হয়ে যাবে, এত পড়াশোনা, এত কাজের চাপ, রুগীদের সেবা দিবা, তারপর আবার রুগীদের মাইর খাবা, একটা রুগীকে তুমি অনেক কষ্ট করে বাঁচাবা, তারপরে দেখবা পেশেন্ট পার্টি তোমাকে মেরে চলে যাবে। বুঝছো? ডাক্তার মারাটা বাংলাদেশে খুব ইজি, বিকজ ডক্টর ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। এটা আমি বারবার বলি যে ডক্টর একটি গৃহপালিত পশু, এই জন্য তার গায়ে হাত তোলাটা অনেক ইজি। এই যে তুমি অ্যাপ্রন নামক কাফনের কাপড় যে জড়াই নিচ্ছ গায়ে, কারো স্বপ্ন থাকতে পারে, দোয়া করি তোমাদের সেই কাফনের কাপড় জড়ানোর স্বপ্ন কবুল করে মহান আল্লাহ তাআলা। তাহলে এটার রং কি? সাদা, তার মানে হোয়াইট। আবার এই সাদা কাপড়ের মাঝে 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 দেখবো ডাক্তারের চেম্বারে একটা লাল চাঁদ থাকে। তাহলে লাল এবং সাদা এই দুইটাই ডাক্তারের সাথে রিলেটেড। তাহলে এটা কোন ক্ষেত্রে? চিকিৎসা ক্ষেত্রে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে যে বায়োটেকনোলজির প্রয়োগ হয় তাকে আমরা বলি রেড ও হোয়াইট বায়োটেকনোলজি। এরপর আসো বায়োটেকনোলজির গুরুত্ব। তাহলে আমরা কোথায় কোথায় এটা প্রয়োগ করি একটু আমরা জাস্ট কনসেপ্টগুলো জানবো। তাহলে একটা হচ্ছে জিন প্রযুক্তিতে। জিন প্রযুক্তি জিনিসটা কি? আমরা এখন খুঁজে বের করতে পারবো জীবের ভালো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন কোনটা, জীবের খারাপ বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন কোনটা। কিছু কিছু এলাকায় যেখানে লবণাক্ততা অনেক বেশি, আমরা কি কোনো উদ্ভিদে একটা জিন খুঁজে বের করতে পারি যেটা লবণাক্ততাকে সহ্য করতে পারে? ওই জিনটাকে বের করে এনে আমরা সব ফসলে যদি দিয়ে দেই, তাহলে বাকি সব ফসলও কিন্তু লবণাক্ততা সহ্য করতে পারবে। এটাকেই বলা হচ্ছে জিন প্রযুক্তি। এরপর দেখো এনজাইম প্রযুক্তি। তাহলে বায়োটেকনোলজির প্রয়োগ করে আমরা কি করতে পারি? বিভিন্ন এনজাইম তৈরি করতে পারি, যে এনজাইমের অনেক প্রয়োগ আছে। যেমন উন্নত মানের দই প্রস্তুতির ক্ষেত্রে কিছু এনজাইম লাগে, আবার হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন ঘটানোর জন্য কিছু এনজাইম লাগে। তাহলে স্পেসিফিক আমরা বিভিন্ন কাজে পরবর্তীতে এই এনজাইমকে ব্যবহার করতে পারবো। তাহলে এনজাইম আলোচনা করার বা এনজাইম তৈরি করার যে প্রযুক্তি, সেটাকে এনজাইম প্রযুক্তি বলবো আমরা। এরপর কৃষিক্ষেত্রে তো করাই যায়। কৃষিক্ষেত্রে যেমন তোমাকে আমি বললাম, আমরা একটা খুঁজে বের করতে পারছি পাটের আঁশ খারাপ হওয়ার জন্য দায়ী কোনটা। তাহলে ওই জিনটাকে খুঁজে আমরা
বের করে দিয়ে দিতে পারি পাট থেকে, তাহলে পাটের রস ভালো হবে। অথবা এই যে বললাম লবণাক্ততা সহিষ্ণু জাত সৃষ্টি, খরা সহিষ্ণু জাত সৃষ্টি, বন্যা প্রতিরোধী জাত সৃষ্টি, এগুলো আমরা বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করতে পারি। এবার চিকিৎসা ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরা নিশ্চয় জানো ডায়াবেটিস রোগীর জন্য একটা ওষুধ নাম হলো ইনসুলিন। এই ইনসুলিনটা একটা হরমোন যেটা আমাদের অগ্নাশয় থেকে তৈরি হয়। বিজ্ঞানীরা এখন কি করছে, অগ্নাশয় ইনসুলিন তৈরির জন্য দায়ী যে জিনটা আছে ওইটাকে খুঁজে বের করছে, বের করে নিয়ে এসে ওইটা ইকোলাই নামক একটা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিছে। ওই ইকোলাই ব্যাকটেরিয়াটা ওই জিনকে ব্যবহার করে এখন ইনসুলিন তৈরি করতেছে। পরবর্তীতে ওই ইনসুলিন আমরা আবার ব্যাকটেরিয়ার কাছ থেকে কালেক্ট করে নিয়ে বাজারজাত করতে পারতেছি, যেটাকে ডায়াবেটিস রোগীরা ব্যবহার করতে পারতেছে। তাহলে দেখো চিকিৎসা ক্ষেত্রে কত ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, তাই না? এবং এই যে ইনসুলিন এইভাবে তৈরি করার মাধ্যমে কিন্তু একটা যুগান্তকারী একটা বিপ্লব ছিল, ইনসুলিন তৈরির যে ব্যাকটেরিয়াকে ব্যবহার করে ইনসুলিন তৈরি। তাহলে এইটাই বায়োটেকনোলজি চিকিৎসা ক্ষেত্রে একটা প্রয়োগ। এরপর দেখো শিল্পক্ষেত্রে অনেক প্রয়োগ আছে, যেমন বর্জ্য পরিশোধন থেকে শুরু করে আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা সামনে জানবো। এরপর পরিবেশ সংরক্ষণেও বায়োটেকনোলজির গুরুত্ব আছে। এই যে বর্তমানে বিভিন্ন ফ্যাক্টরিতে কিন্তু যে বর্জ্য পদার্থগুলো তৈরি হচ্ছে, বারবার উৎসাহিত করা হচ্ছে মানুষকে যে এই বর্জ্য পদার্থগুলোকে আগে প্রসেস করা হোক, তারপর যেন জলজ পরিবেশে নদীতে ছাড়া হয়। একদম যে কাঁচা বর্জ্যগুলো বা ক্ষতিকর বর্জ্যগুলো এগুলো যেন ডাইরেক্টলি নদী বা পুকুরে ছাড়া না হয়। তাহলে এটাকে পরিশোধনের জন্য আমরা কি করতে পারি, বায়োটেকনোলজির প্রয়োগ করতে পারি। এখন গ্রস কনসেপ্টে আমরা জানবো এই জীব প্রযুক্তি অধ্যায়ে কয়টা টপিক আছে। ভাই সোজা বাংলা কথা, এই অধ্যায়ে টপিক আছেই মাত্র দুইটা টপিক, সিকিউ থাকলেই মাত্র দুইটা টপিক থেকেই থাকবে। তার মধ্যে এক নাম্বারটা হলো টিস্যু কালচার আর 2 নাম্বারটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই দুইটা প্রসেসের গ্রস কনসেপ্ট একই, তুমি যদি কনসেপ্টটা ভালো করে জানো তাহলে সিকিউ প্রশ্ন লিখতে পারবা। আমরা যখন টিস্যু কালচার পড়বো, টিস্যু কালচারের যে কয়েকটা পয়েন্ট আছে এটা একবার পড়ে নিলেই তুমি সিকিউতে লিখতে পারবা। আর জেনেটিক প্রযুক্তির একটা গ্রস ফর্মেট আমরা শিখবো, অর্থাৎ জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আমরা ইনসুলিন তৈরি করতে পারি। ওই একই প্রযুক্তি একইভাবে প্রয়োগ করে কিন্তু আমরা ইনসুলিন ছাড়াও আরও বিভিন্ন ধরনের দ্রব্য যেমন ইন্টারফেরন, ইরাইথ্রোপোয়েটিন, টিপিএ এগুলোও তৈরি করতে পারি। কিন্তু তুমি যদি মাদার টপিকটা বুঝো, অর্থাৎ মেইন টপিকটা বুঝো, তাহলে কিন্তু বাকিগুলো এমনিই অ্যান্সার করতে পারবা। এই জন্য আমি বলি জীব প্রযুক্তি অধ্যায়ে একটা সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করা খুবই ইজি, কারণ এখানে টপিক আছে মোটের উপরে 2টা। তোমার এই 2টা টপিক থেকে যদি ভালো কনসেপ্ট থাকে তাহলে কিন্তু তুমি এই অধ্যায়ের বস। এবং সিকিউ এই 2টা টপিক থেকেই ঘুরাই ফিরাই আসে। তাহলে আমরা প্রথম যে টপিকটা জানবো সেটা হচ্ছে উদ্ভিদ টিস্যু কালচার। তাহলে টিস্যু কালচার জিনিসটা আবার কি? কথাটা 2টা শব্দ নিয়ে গঠিত, তাই না? একটা টিস্যু, একটা হলো কালচার। কালচার কথাটার বাংলা অর্থ কি? আবাদ করা। তাহলে আমরা উদ্ভিদের কোনো একটা টিস্যু নিয়ে ওইটাকে কালচার করব বা আবাদ করব। নর্মালি আমরা জানি উদ্ভিদগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয় যৌন জননের মাধ্যমে, অর্থাৎ বীজের মাধ্যমে। যদি আবৃতবীজী উদ্ভিদ হয় ক্ষেত্রবিশেষ অঙ্গজ প্রজনন হতে পারে। কিন্তু আমরা যদি এমন করতে পারি যে কোনো একটা উদ্ভিদের একটা ছোট্ট টিস্যু আলাদা করে নিছি, মনে করো আমার দেহ থেকে তুমি একটা স্কিনের একটা কোষ তুমি আলাদা করে নিছো বা একটু টিস্যু আলাদা করে নিছো, ওইটাকে তুমি কালচার করে আবার আমাকে নতুন করে তৈরি করছো, এই প্রসেসটাকে বলা হয় টিস্যু কালচার। যেটা প্রাণীর ক্ষেত্রে কঠিন, বাট করা হয়েছে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এটা কমনলি করা যায়। উদ্ভিদের কোষের একটা বৈশিষ্ট্য আছে যে কোনো একটা কোষকে তুমি যদি কালচার করো, তার আবাদ করো, তাহলে ওই কোষ থেকে সম্পূর্ণ উদ্ভিদ তুমি তৈরি করতে পারবে। এই ঘটনাটাকে বলা হয় টটিপোটেন্সি। তাহলে আমরা একটা নতুন টার্মিনোলজি শিখলাম। এই টার্মটার নাম কি? এই টার্মটার নাম হলো টটিপোটেন্সি। তাহলে টটিপোটেন্সি জিনিসটা কি? যে উদ্ভিদের বা প্রাণীর যে কোনো একটা কোষের ক্ষমতা আছে যে একটা কোষ সম্পূর্ণ ওই উদ্ভিদ বা প্রাণীতে রূপান্তর হতে পারে, এই ক্ষমতাটাকে টটিপোটেন্সি বলা হয়। এই টটিপোটেন্সি জিনিসটা তোমরা পড়ে আসছো হাইড্রার ক্ষেত্রে। তোমাদের কি মনে আছে যে হাইড্রার বৈশিষ্ট্যটা এমন, তার স্বাভাবিক কোনো মৃত্যু নাই, তাকে যদি কেটে আমরা 100 ভাগ করি, ওই 100 ভাগ থেকে কিন্তু 100টা হাইড্রা তৈরি হয়। এই ক্ষমতাটাকে টটিপোটেন্সি বলা হয়। উদ্ভিদেরও এটা আছে। তাহলে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম একটা টিস্যু নিয়ে ওটাকে কালচার করে আমরা সম্পূর্ণ নতুন অনেকগুলো উদ্ভিদ তৈরি করতে পারি। এই পদ্ধতিটাকেই বলা হয় টিস্যু কালচার। জনককে উদ্ভিদ টিস্যু কালচারের জনক হলো গটলিব হ্যাবারল্যান্ড। তাহলে হ্যাবারল্যান্ড নামক এই যে মহাশয় ছবি দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ, উনি হচ্ছে উদ্ভিদ টিস্যু কালচারের জনক। তাহলে টিস্যু কালচার জিনিসটা কি? উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ। তাহলে ইম্পর্টেন্ট জিনিস এখানে বিভাজনক্ষম অঙ্গটা নিতে হবে, কারণ তুমি একটা টিস্যু নিয়ে ওইটার বিভাজন করেই তো নতুন উদ্ভিদ তৈরি করবা। সো যদি বিভাজনক্ষম না হয়, কোনো স্থায়ী টিস্যু হয়, এটাকে থেকে তুমি নতুন উদ্ভিদ তৈরি করতে পারবে না। তাহলে বিভাজনক্ষম কোনো অঙ্গ নিতে হবে। তাহলে একটা টিস্যু নিয়ে তুমি কি করবা? সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ করবা, করে অনেকগুলো উদ্ভিদ তৈরি করবা। এই প্রসেসটার নামই হলো টিস্যু কালচার। এটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন কক্ষমুকুল কালচার করতে পারো তুমি। কক্ষমুকুল যদি আমরা একটা আলাদা করে নিয়ে এইটাকে কালচার করে নতুন উদ্ভিদ বানাই, তখন সেটা কক্ষমুকুল কালচার। মেরিস্টেম কথাটার অর্থ হলো ভাজক টিস্যু। তাহলে মেরিস্টেম শুনে ভয় পাওয়ার কিছু নাই। মেরিস্টেম মানে কি? ভাজক টিস্যু।
তাহলে উদ্ভিদের তুমি ভাজক টিস্যুটা নিয়েও কালচার করতে পারো। এরপর দেখো মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো মানে কি ছোট, ছোট ছোট, মাইক্রো মানে অনেক ছোট, আর প্রোপাগেট মানে কি বর্ধিতকরণ করা। তাহলে এই যে উদ্ভিদের তুমি ছোট একটা অংশ নিয়ে তাকে বর্ধিতকরণ করতেছো, এই কথাটাকেই বলা হয় মাইক্রো প্রোপাগেশন। এরপরে জানবো ক্যালাস কালচার। ক্যালাস কি আমরা জানবো একটু পরেই। এরপর দেখো পরাগধানী কালচার। তাহলে একটা উদ্ভিদের কিন্তু আমরা পরাগধানীর কালচার করেও নতুন উদ্ভিদ তৈরি করতে পারি। পরাগধানীর মধ্যে থাকে পরাগ রেণু। আমরা উদ্ভিদ প্রজনন অধ্যায়ে জেনে এসেছি যে পরাগ রেণুগুলো তৈরি হয় মায়োসিস প্রক্রিয়ায়, তার মানে এরা থাকে হ্যাপ্লয়েড। তাহলে পরাগধানী কালচারের মাধ্যমে যে উদ্ভিদগুলো তৈরি হবে তারা যদিও মূল উদ্ভিদটা ছিল ডিপ্লয়েড, কিন্তু পরাগধানী কোন ধরনের? হ্যাপ্লয়েড। এই জন্য এই উদ্ভিদগুলোকে তখন বলা হবে হ্যাপ্লয়েড উদ্ভিদ। তাহলে আমরা কিসের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে পারি? পরাগধানী কালচারের মাধ্যমে। তাহলে মনে করো আম উদ্ভিদ, এটা ডিপ্লয়েড, কিন্তু আম উদ্ভিদের তুমি পরাগধানী কালচার করে যে উদ্ভিদটা তৈরি করবে সেটা হবে হ্যাপ্লয়েড, এবং বৈশিষ্ট্য তুমি কিন্তু পার্থক্য পাবা। টোটালি একটা হ্যাপ্লয়েড উদ্ভিদ তুমি তৈরি করতে পারছো। দেখছো তাহলে কত ইন্টারেস্টিং না, যে ভাই ডিপ্লয়েড উদ্ভিদ থেকে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদও তৈরি করতে পারি। নর্মালি কিন্তু এই আবৃতবীজ উদ্ভিদ তুমি হ্যাপ্লয়েড পাবা কখনো? পাওয়া যাবে না, কারণ হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়ে তারা আবার নিষেক করে আবার ডিপ্লয়েড হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র টিস্যু কালচারের মাধ্যমেই তুমি হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করতে পারো বা হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে পারো। এরপর আসো প্রোটোপ্লাস্ট কালচার। প্রোটোপ্লাস্ট কি? তাহলে প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম নিয়েও আমরা কালচার করতে পারি। তাহলে এই কয়েকটা ধরন গেল টিস্যু কালচারের প্রকারভেদ। এবার টিস্যু কালচারের ধাপসমূহ, এইটাই সিকিউতে আসবে, এইটাই সিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে একটা সাকসেসফুল টিস্যু কালচার তুমি কিভাবে করতে পারবা। তাহলে টিস্যু কালচার কতগুলো ধাপ আছে, এই ধাপগুলো আমরা একটু জানি। এখানে কিছু পদার্থ লাগে। টিস্যু কালচারটা তো তুমি একটা টিস্যু আলাদা করে নিয়ে মাটিতে কালচার করতে পারবা না, এটার জন্য একটা নির্দিষ্ট পরিবেশ লাগবে, নির্দিষ্ট একটা আবাদ মাধ্যম লাগবে, নির্দিষ্ট পরিবেশের তাপমাত্রা, আলো, এগুলো সবগুলোর একটা স্ট্যান্ডার্ড লেভেলে সব কিছু দরকার আছে। তাহলে আমরা ওইটাই এখন জানবো যে একটা সাকসেসফুল টিস্যু কালচার করার জন্য কি কি উপাদান আমাদেরকে লাগবে। এটাই কিন্তু সিকিউতে আসবে, এটা অসংখ্যবার সিকিউতে আসছে। সো এটা তুমি ভালো করে পড়লেই কাজ শেষ। তাহলে 1 নম্বর ধাপটা কি দেখো, মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন। তাহলে প্রথমে একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে। এখন তুমি কি উদ্ভিদ নির্বাচন করবা? তুমি কি একটা বাঙ্গির টিস্যু কালচার করবা, যে ভাইয়া বাঙ্গির একটা গাছ নিয়ে আমি টিস্যু কালচার করি? করতে পারো, কোনো সমস্যা নেই, হবে। কিন্তু এইটা দিয়ে তুমি কি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবা? পারবা না, কারণ বাঙ্গি তো বাজারে বিক্রি হবে 10 টাকা কেজি আকারে। এখন তুমি এমন সব গাছের টিস্যু কালচার করবা যেটা বাজারে অনেক বেশি চাহিদা আছে। তুমি অর্কিডের চারার করো, তুমি স্ট্রবেরির করো, এটা তুমি লাভজনক মানে হতে পারবা আর কি। কিন্তু তুমি বাঙ্গির টিস্যু কালচার করছো। টিস্যু কালচার তো অনেক এক্সপেন্সিভ একটা পদ্ধতি, অনেক খরচ আছে এখানে। তুমি বাঙ্গির টিস্যু কালচার করে 100টা চারা বানাইছো, এই চারা মানুষ কিনতেছেই না, তাহলে তো ব্যবসায় লস। তাহলে কি করতে হবে? তোমাকে একটা ভালো মাতৃ উদ্ভিদ আগে নির্বাচন করতে হবে, যেটা দিয়ে তোমার বিজনেস প্রফিটেবল হবে, টাকাই টাকা, পয়সাই পয়সা, নাকি? তাহলে এই ধরনের দামি দামি উদ্ভিদগুলো তোমরা যেমন এই যে পশ ফল কিছু ফল খাও, যেমন দেখা যায় ড্রাগন খাও অথবা স্ট্রবেরি খাও, আরও নানা পদের এখন অনেক ফল বাজারে আসছে, আমি অনেকগুলোর নামও জানি না, যেগুলো একটু পশ ওই ফলগুলো তুমি টিস্যু কালচার না করবা। বাঙ্গির টিস্যু কালচার করে তো কোনো লাভ নাই। তাহলে প্রথমে একটা ভালো মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে। এরপর মাতৃ উদ্ভিদ থেকে তুমি ছোট্ট একটা অংশ আলাদা করে নিবা, যেটার কালচার করবা। মাতৃ উদ্ভিদ থেকে যে ছোট্ট অংশটা আলাদা করা হয় তাকেই বলা হয় এক্সপ্লান্ট। তাহলে এক্সপ্লান্ট কি? কালচারের জন্য যে ছোট্ট অংশ আলাদা করা হয়, যে অংশ আলাদা করা হয়, এটাকে বলি আমরা এক্সপ্লান্ট। এরপর এই এক্সপ্লান্টটাকে তুমি যে আবাদ করবা, আবাদের জন্য একটা মাধ্যম তৈরি করতে হবে। সেটা টব বা মাটিতে কখনো হবে না, একটা স্পেসিফিক সুন্দর মিডিয়াম তৈরি করতে হবে। এই মিডিয়ামটাকে বলি আমরা কালচার মিডিয়াম। তাহলে যে মাধ্যমে আমরা টিস্যুটার আবাদ করব তাকেই বলা হয় কালচার মিডিয়াম। কালচার মিডিয়াম তৈরির জন্য কী কী উপাদান লাগবে? বিভিন্ন ধরনের মুখ্য ও গৌণ উপাদান, এরপর কিছু ভিটামিন লাগবে, এরপর সুক্রোজ লাগবে 2 থেকে 4%। এই যে তুমি টিস্যুটার বৃদ্ধি ঘটাবা, বৃদ্ধি ঘটানোর জন্য কিছু হরমোন লাগে, এই হরমোনটাকে বলা হয় ফাইটো হরমোন। তাহলে এই সব মাধ্যম তুমি মিশাবা। এরপরে এই মাধ্যমটাকে আবার ঘন করার জন্য এগার নামক একটা উপাদান আমরা ব্যবহার করি, 18 ধরনের। তাহলে এগার আমরা ইউজ করতে পারি, এগার তো ব্যবহার করেও একটা মাধ্যম তৈরি করতে পারি। এবং ওই মাধ্যমটার একটা নির্দিষ্ট পিএইচ থাকতে হবে 5.5 থেকে 5.8। বাস এই সব জিনিসপত্র মিশাই তুমি মাধ্যমটা তৈরি করছো। শুধু তৈরি করলেই হবে না, ওই মাধ্যমটাকে এখন আবার জীবাণুমুক্তকরণ করতে হবে, কারণ পুরো প্রসেসটা অনেক জীবাণুমুক্ত একটা প্রসেস। সো এবার তুমি যে কালচার মিডিয়ামটা মাধ্যমটা তৈরি করছো, ওইটাকে তুমি জীবাণুমুক্তকরণ বা স্টেরিলাইজেশন করবা। সেটা করার জন্য আবার একটা স্পেসিফিক যন্ত্র আছে, তার নাম হলো অটোক্লেভ। তাহলে এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে জীবাণুমুক্তকরণের জন্য যে যন্ত্র তার নাম কি? অটোক্লেভ। এই অটোক্লেভ যন্ত্রে আমরা কিভাবে জীবাণুমুক্তকরণ করি? সেখানে তাপমাত্রা রাখি আমরা 121 ডিগ্রি সেলসিয়াস, এরপর চাপ রাখি 15 পাউন্ড, আর ধরে কত মিনিট ধরে রাখবো? 20 মিনিট। তাহলে এই যন্ত্রে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 15 পাউন্ড চাপে আমরা এই মিডিয়ামগুলোকে কি রাখবো? 20 মিনিট সময় ধরে রাখবো। এর ফলে এখানে যত জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া আছে সবগুলোই মরে যাবে। এরপর আমরা মাধ্যমে কি করব? এই যে এক্সপ্লান্টটা
কণাটাকে স্থাপন করব। স্থাপন করার পর দেখা যাবে এই এক্সপ্লান্ট নামক ছোট্ট টিস্যুটা ধীরে 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 বিভক্ত হবে, হয়ে একটা টিস্যুর গুচ্ছ তৈরি করবে। ওই টিস্যু গুচ্ছটাকেই বলা হয় ক্যালাস। তাহলে ক্যালাস কি? এক্সপ্লান্ট বিভাজিত হয়ে যে বড় টিস্যু গুচ্ছ তৈরি করে, তাহলে এটা হলো টিস্যু গুচ্ছ। এই টিস্যু গুচ্ছটাকে কি বলা হবে? ক্যালাস বলা হবে। তাহলে ক্যালাস সৃষ্টি হবে এবং সংখ্যা বৃদ্ধি হবে। এই ক্যালাস সৃষ্টি আর সংখ্যা বৃদ্ধির জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিবেশ লাগবে। কীরকম পরিবেশ? দেখো এখানে বৈদ্যুতিক আলো লাগবে 3000 থেকে 5000 লাক্স। তাহলে এই মাপের তুমি যদি বৈদ্যুতিক আলো না রাখতে পারো তাহলে কিন্তু ক্যালাস সৃষ্টি বা সংখ্যা বৃদ্ধি হবে না। তাপমাত্রা রাখতে হবে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, আর আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ থাকতে হবে 70 থেকে 75%। তাহলে এই তিনটা পরিবেশ তোমাকে এনশিওর করতে হবে, তাছাড়া ক্যালাস সৃষ্টি হবে না। এরপরে দেখবা ধীরে ধীরে ক্যালাস সেখানে সৃষ্টি হয়ে অনেকগুলো গুচ্ছ তৈরি হয়েছে, কিন্তু মূল তৈরি হয়নি। এরপর আবার মূল তৈরির জন্য তুমি কি করবা? ওই ক্যালাসটাকে মূল সৃষ্টিকারী আরেকটা মাধ্যমে তুমি স্থানান্তর করবা। তারপর ধীরে ধীরে সেখানে মূল তৈরি হবে এবং ছোট ছোট অণু চারা বা ছোট চারা তৈরি হবে। এরপর চারাগুলোকে আলাদা করে তুমি প্রথমে টবে লাগাবা। টবে লাগানোর পর কিছুদিন ল্যাবরেটরিতেই রাখবা, কারণ তারা তো বাইরের পরিবেশের সাথে অভ্যস্ত না। এই পুরো কাজগুলো তো ল্যাবরেটরিতে করা হচ্ছে। এরপর ধীরে ধীরে তুমি দিনের একটা সময় টবগুলোকে বাইরে কিছু সময়ের জন্য দিবা, যাতে তারা পরিবেশের সাথে অ্যাডজাস্টেড হতে পারে। এরপর এভাবে রাখতে রাখতে এক পর্যায়ে তারা যখন ম্যাচিউর হয়ে যাবে, পরিবেশের সাথে খাপ খাওয়াই নিবে, তারপরে আমরা তাকে পরিবেশে বা মাটিতে রোপণ করতে পারবো। তাহলে এরপরের ধাপগুলো কি কি দেখো? এরপরের ধাপ হলো আমরা মূল উৎপাদনের জন্য আরেকটা মাধ্যমে স্থানান্তর করব এবং চারা উৎপাদন করব। এরপর চারাগুলোকে কোথায় লাগাবো? আমরা টবে লাগাবো। টবে লাগানোর পরে মাঝে মাঝে তাকে আমরা পরিবেশে দিব, যাতে সে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে। এরপরে যখন খাপ খাওয়াই যাবে তারপর তাকে আমরা পরিবেশে পার্মানেন্টলি রোপণ করতে পারবো। তাহলে এইভাবেই কিন্তু আমরা একটা সাকসেসফুল টিস্যু কালচার করতে পারি। তাহলে এই জিনিসটা ইজি, কিন্তু তুমি যদি একটু ধরে ধরে মনে রাখো তাহলে আমরা কি করব? প্রথমে এক্সপ্লান্ট নির্বাচন, মাতৃ উদ্ভিদ ও এক্সপ্লান্ট নির্বাচন করব। এরপর হচ্ছে কালচার মিডিয়া তৈরি করব, কালচার মিডিয়াকে জীবাণুমুক্তকরণ করব, তারপর ক্যালাস সৃষ্টি করব, ক্যালাস সৃষ্টি করে মূল সৃষ্টি করার জন্য আরেক মাধ্যমে দিব, তারপর চারা তৈরি করব, চারা তৈরি করে পরিবেশে রোপণ করব, শেষ। তাহলে এই কয়েকটা কথা তুমি যদি গল্প আকারেও মনে রাখো, তাও কিন্তু পরীক্ষায় তুমি একটা সিকিউ অ্যান্সার করতে পারবে। ওকে, এবার আসো টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার। বইয়ে কিন্তু এই যে ব্যবহারগুলো হাবিজাবি অনেক কথাই লেখা আছে, আমি এখানে শর্টকাটে অনেক ইজিলি ব্যাখ্যা করে দিই। তাহলে টিস্যু কালচারটার প্রয়োগ আমরা কোথায় কোথায় করতে পারি একটু গল্প আকারে শুনি। তাহলে দেখো, হুবহু মাতৃগুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন করা যায়। তাহলে কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যখন দুইটা উদ্ভিদের মধ্যে যৌন প্রজনন ঘটাই, তখন কিন্তু তাদের মধ্যে বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে। যে একটা উদ্ভিদ মনে করো টক আম হয় একটা গাছে, আর একটাতে মিষ্টি আম হয়। এই দুইটা গাছের মধ্যে যদি প্রাকৃতিকভাবে যৌন প্রজনন ঘটে, তাহলে দেখা যায় তার যে বীজগুলো তৈরি হবে, এই বীজ থেকে পরবর্তীতে না আম টক না আম মিঠা, এই দুইটার মাঝামাঝি একটা প্রজাতি তৈরি হতে পারে, অর্থাৎ বৈশিষ্ট্য চেঞ্জ থাকতে পারে। কিন্তু এইখানে তুমি তো মাতৃ উদ্ভিদ থেকে সরাসরি টিস্যু নিয়ে ওইটাকে কালচার করছো, তার মানে বৈশিষ্ট্যের আদান প্রদান ঘটার কোনো সুযোগ নাই। নতুন যে চারাগুলো তৈরি হচ্ছে তাদের বৈশিষ্ট্য হুবহু মাতৃ উদ্ভিদের মতোই হবে। তাহলে হুবহু মাতৃগুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন করা যায় টিস্যু কালচারের মাধ্যমে। এছাড়া কি করা যায়? মাইক্রো প্রোপাগেশন করা যায়, যেটা একটু বললাম যে ছোট্ট একটা অংশকে নিয়ে তাকে প্রোপাগেট বা বৃদ্ধি করতেছি আমরা। এরপর দেখো, সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট ফিউশন বা কি করা যায়? প্রোটোপ্লাস্টের মিলন ঘটানো যায়। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বা ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো, নর্মালি আমাদের উদ্ভিদের যৌন প্রজননের সময় কি হয়? হ্যাপ্লয়েড দুইটা গ্যামিট অর্থাৎ ডিম্বাণু শুক্রাণু মিলন হয়ে জাইগোট তৈরি করে। এই ক্ষেত্রে সাইটোপ্লাজমেরও মিলন ঘটে, কিন্তু সাইটোপ্লাজমের কারণে খুব একটা বৈশিষ্ট্যের চেঞ্জ হয় না। তুমি আবার কি করবা? ইচ্ছা করেই মনে করো একটা পটেটো মানে কি? আলু। আরেকটা উদ্ভিদ নিলে টমেটো। এই দুটো উদ্ভিদের তুমি মিলন ঘটাবা, কিন্তু নিউক্লিয়াসের না, সাইটোপ্লাজমের। তাহলে এর প্রোটোপ্লাস্ট আর এর প্রোটোপ্লাস্ট তুমি ফিউশন করবা। ফিউশন করা মানে কি? এক করা। তাহলে দুইটার প্রোটোপ্লাস্ট ফিউশন করে তুমি নতুন একটা প্রজাতি তৈরি করতে পারো। এই যে পটেটো এবং টমেটো, এই দুইটার প্রোটোপ্লাস্ট ফিউশন করে নতুন একটা উদ্ভিদ তৈরি করা হয়েছে, তার নাম পোমাটো। দেখছো কত ইন্টারেস্টিং? তাহলে দেখো, এই যে প্রোটোপ্লাস্ট ফিউশনের মাধ্যমে কিন্তু নতুন প্রজাতি তৈরি করা গেছে, এইটাও টিস্যু কালচারের মাধ্যমে। তাহলে দুইটা উদ্ভিদের প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজমের মিলন ঘটিয়ে আরেকটা উদ্ভিদ তৈরি করা যায়, এটাকেই বলা হয় প্রোটোপ্লাস্ট ফিউশন। তাহলে কার কার মধ্যে করা হয়েছে? পটেটো আর টমেটো, তার মানে আলু আর টমেটো। নতুন যে উদ্ভিদ তার নাম কি দেওয়া হয়েছে? পোমাটো দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে পটেটো টমেটো পোমাটো। কিন্তু পরীক্ষার হলে তোমাদের মাথায় ঘুরে পটোমাটো। এই পটোমাটো কিন্তু পরীক্ষার মাথায় ঘোরানো যাবে না, এটা নট পটোমাটো, ইট ইজ পোম্যাটো। হ্যাঁ, বা পোম্যাটো যেটাই বলো। ওকে, এরপর দেখো, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায়। অলরেডি আমরা দেখে আসছি, আমরা যদি উদ্ভিদের কোনো হ্যাপ্লয়েড অঙ্গের কালচার করি, যেমন আমরা যদি পরাগধানীর কালচার করি, কার কালচার করি? পরাগধানী থাকে হ্যাপ্লয়েড। তাহলে পরাগধানীর কালচার করে আমরা যে কোনো হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে পারবো। এরপরে কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ করা যায়।
ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ট্রান্সজেনিক নামটা একটু তুমি চিন্তা করো। ট্রান্স কথাটা আসছে ট্রান্সফার থেকে, জেনিক মানে জিন। তাহলে যে সকল উদ্ভিদের মধ্যে জিনের আদান প্রদান বা জিনের ট্রান্সফার করা হয়েছে, জেনেটিক রিকম্বিনেশন ঘটা হয়েছে বা জীব প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তার উপর করা হয়েছে, ওই জীবগুলোকে বলা হয় ট্রান্সজেনিক। তাহলে আমরা ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টিও করতে পারি টিস্যু কালচারের মাধ্যমে। আমরা সামনে ট্রান্সজেনিক উদ্ভিদ সম্পর্কে আরও জানবো। তাহলে কথাগুলো কি কি দেখো। এক নম্বরে কি করা যায়, হুবহু মাতৃগুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন বা প্রোপাগেশন করা যায়। যেমন কার কার ক্ষেত্রে করা হয়েছে, থুজা, সাগরকলা, এই সব উদ্ভিদের ক্ষেত্রে। হ্যাঁ, এবং এই সব উদ্ভিদের দেখো বৈশিষ্ট্য হুবহু মাতৃ উদ্ভিদের মতোই হবে। এরপর আসো রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায়। তাহলে নর্মালি এই প্রক্রিয়াগুলো তো একদম ল্যাবের মধ্যে করা হচ্ছে, যেখানে কোনো রোগ জীবাণু নাই। তাহলে এর মাধ্যমে তুমি রোগ জীবাণুমুক্ত যারা চারা তৈরি করতে পারো। অনেক চারা উৎপাদন করা যাচ্ছে। নর্মালি যৌন প্রজননের মাধ্যমে যে বীজ তৈরি হয় সংখ্যাটা এখানে লিমিটেড, কিন্তু তুমি যখন মাইক্রো প্রোপাগেশন করতেছো অনেকগুলো লাখ লাখ চারা তৈরি করা সম্ভব খুব অল্প সময়ে। তারপর বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ, এইটা একটা ইম্পর্টেন্ট কথা। যে সকল উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে এই উদ্ভিদগুলোকে তো আমরা সংরক্ষণ করতে হবে, আমাদেরকে সংরক্ষণ করতে হবে এদেরকে। এখন এদের এই উদ্ভিদগুলো কেন বিলুপ্ত হচ্ছে, কারণ এদের যে স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া অর্থাৎ যৌন প্রজনন বা অযৌন প্রজনন, এটা তাদের ধ্বংস হয়ে গেছে। তারা যৌন আর অযৌন প্রজননে বংশবৃদ্ধি করতে পারতেছে না, যার কারণে কিন্তু তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তুমি এখন তাদের দেহ থেকে একটা টিস্যু নিয়ে কালচার করে তাকে সংরক্ষণের উদ্যোগ হাতে নিতে পারো। এরপর দেখো ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। তুমি ভ্রূণটাকে কালচার করে নতুন আরেকটা উদ্ভিদ তৈরি করতে পারো। তাহলে এইভাবে কৃত্রিম প্রজনন করা যায় এবং সংকর উদ্ভিদ তৈরি করা যায়। বলছিলাম একটু আগে সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট ফিউশন বা কি করতে পারি, আমরা প্রোটোপ্লাজমের মিলন ঘটাইতে পারি। তাহলে এইখানে দেখো কি হয় যে দুইটা উদ্ভিদের প্রোটোপ্লাজমের মিলন ঘটিয়ে তার কালচার করে আমরা নতুন আরো উদ্ভিদ তৈরি করতে পারি। কার কার কথা বলা আছে, আলু আর টমেটো। তাহলে আলু আর টমেটো উদ্ভিদের প্রোটোপ্লাস্ট ফিউশন করে নতুন উদ্ভিদের যে নাম দেওয়া হয়েছে তার নাম পোম্যাটো। ইন্টারেস্টিং না? তাহলে এটা তোমরা বাড়িতে ট্রাই করো না, আবার ডু নট ট্রাই দিস অ্যাট হোম। আলু কাটবা, টমেটো কাটবা, কাইটা তোমরা আসলে পোমাটো বানাইতে পারবা না, আলু টমেটো ঝোল বানাইতে পারবা। হ্যাঁ, কারণ আমরা তো আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতেছি না। তরকারি রান্না করতে বসে আমরাও কিন্তু প্রোটোপ্লাস্টের ফিউশন ঘটাই, কিন্তু বিজ্ঞানীদেরটা হয় পোমাটো আর আমাদেরটা হয় আলু টমেটো ঝোল। সো যাই হোক, এটাও তুমি একদিক দিয়ে বিজ্ঞানী যে ভাই আমি পটেটো টমেটো একসাথে মিক্স করে পোমাটো নামক তরকারি বানাই ফেলছি আর কি। আচ্ছা, এটা সার্কাজম করলাম, সিরিয়াসলি নিও না। হ্যাঁ, তাহলে দেখো এই যে এটাকে কি বলা হয়, সোমাটিক হাইব্রিড বা সাইব্রিড বলা হয়। সাইব্রিড কেন? কারণ তুমি সাইটোপ্লাজমের মিলন ঘটাইছো বা প্রোটোপ্লাজমের মিলন ঘটাইছো, এই জন্য তার নাম হয়ে গেছে সাইব্রিড। ওকে, এবার দেখো মেরিস্টেম কালচার করা যায়। তাহলে ভাজক টিস্যু বা মেরিস্টেম তাকে তুমি কালচার করে রোগমুক্ত চারা উৎপাদন করতে পারো। অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা যায়, এটা রিডিং দিলেই বোঝা যাচ্ছে। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, যেটা বললাম যে আমরা যদি কি কালচার করি, পরাগরেণু এবং পরাগধানী কালচার করি, তখন আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করতে পারবো। এখানে কিছু হ্যাপ্লয়েড উদ্ভিদের নাম দেওয়া আছে, যেমন চীন দেশের গুয়ান 18। তাহলে এটা হলো অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান। অ্যান্ড্রোজেনিক মানে কি? অ্যান্ড্রো কথাটার অর্থ বোঝায় পুরুষ, তার মানে ধান গাছের পুংলিঙ্গকে কালচার করে এটা তৈরি করা হয়েছে। তাহলে এটা হলো অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান, নাম কি? গুয়ান 18। তাহলে এইটা তোমার গুয়ান 18 নামটা মনে রাখতে হবে। এরপর জিনঘুয়া 1। তাহলে জিনঘুয়া 1টা কি? এটা হলো অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড গম। তাহলে এটা মাথায় রাখবা যে জিনঘুয়া 1টা হলো একটা গম আর গুয়ান 18 হলো একটা ধান। এগুলো এমসিকিউতে আসতে পারে। গুয়ান, জিনঘুয়া এগুলো চাইনিজ ল্যাঙ্গুয়েজ যেহেতু, এজন্য দেখতে অনেকটা উংসিং পোং এর মতো লেখাচ্ছে। হ্যাঁ, জিনঘুয়া, তারপর হচ্ছে গুয়ান 18। ওকে, তারপর দেখো আরও কিছু উদ্ভিদের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা গেছে। তার মধ্যে একটা হলো পোয়েসি, সোলানেসি, তারপর হচ্ছে ব্রাসিকেসি, এই সব উদ্ভিদের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা গেছে। হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা মানে কি? ওই যে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করছে আর কি। এবার দেখো কোষ আবাদ, ক্যালাস টিস্যু আবাদ করা যায় এবং এর মাধ্যমে যে উদ্ভিদগুলো তৈরি হয় তাকে বলা হয় সোমাক্লোনাল ভ্যারিয়েশন বা সোমাক্লোনাল উদ্ভিদ। আর যদি তুমি কি করো, আবাদি গ্যামেট কোষ, মানে তুমি যদি দেহকোষটাকে কালচার করো তখন তাকে সোমাক্লোনাল ভ্যারিয়েশন বলা হয়। আর যদি গ্যামিট কোষ থেকে তুমি কালচার করো তখন তাকে গ্যামিটোক্লোনাল ভ্যারিয়েশন বলা হয়। এবার দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার। ক্লোন কথাটার বাংলা অর্থ কি? কনফিউজ করো না, ক্লোন কথার বাংলা অর্থ হলো কপি করা। তাহলে ক্লোন মানে কি? ক্লোন মানে হলো কপি করা। তাহলে দ্রুত তুমি ক্লোন করতে পারতেছো বা কপি করতে পারতেছো। এরপর যেটা বললাম ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি, অর্থাৎ যে সকল উদ্ভিদের মধ্যে কি করা যায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছি আমরা, তার জিনের মধ্যে কোনো পরিবর্তন করছি, ওই সকল উদ্ভিদকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ। এখন মনে করো এই যে বাঙালি মাছে ভাতে বাঙালি, সে ভাত খাবে কিন্তু কোনো ভিটামিন খাবে না, ফলমূল শাকসবজি খাবে না। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো কি, যে বাঙালি তো যাই করে না কেন এরা তো ভাত ছাড়া কিছু খাবে না, ভাতে তো কোনো ভিটামিন নাই, শর্করা ছাড়া ভাতের মধ্যে আর কিচ্ছু নাই। এখন ওরা চিন্তা করলো যে সবজির মধ্যে ভিটামিন তৈরির জিন আছে, এখন সবজির ওই ভিটামিন তৈরির জিনটা কোনোভাবে টেনে এনে বা আলাদা করে এনে ধানের মধ্যে দিয়ে দেওয়া যায় কিনা। এই যে দেখো সবজির মধ্যে ভিটামিন তৈরির জিনকে নিয়ে এসে কার মধ্যে দিয়ে দিয়েছে বিজ্ঞানীরা, ধানের মধ্যে। তখন কিন্তু ধানের মধ্যে ভিটামিন তৈরি হচ্ছে। ওই ভিটামিন ওই ধান খাইলে কিন্তু বাঙালি ভাতের যে শর্করা সেটাও পাচ্ছে, ভিটামিনও পাচ্ছে। একটু চালাক না হলে
দুনিয়ায় টিকা কঠিন। কারণ বিজ্ঞানীরা বুঝছে যে বাঙালিকে তুমি যাই বলো না কেন, ভাত ছাড়া কোনো কিছুই সে খাবে না। তোমাকেও যদি 7 দিন বিরিয়ানি খাওয়ানো হয়, তুমি কিন্তু একদিন বলবা আহারে একটু যদি আমি সাদা ভাত পাইতাম খুব ভালো হইতো, বুঝছো? বা 7 দিন তোমাকে যদি চাইনিজ খাওয়ানো হয়, তোমার মনে হবে আরে একটু ভাত পাইলে খুব ভালো লাগতো। সো বাঙালির ভাতের সাথে একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে আর কি। হ্যাঁ, এরা সব ভুলতে পারে, ভাতকে ভুলতে পারে না। এই জন্য বিজ্ঞানীরা কি করছে দেখো, এই যে ধানের মধ্যে ভিটামিন তৈরির জিন দিয়ে দিছে, এই ধানটাকে তখন গোল্ডেন রাইস বা স্বর্ণ ধান বলা হয়। নে বেটা এখন ইচ্ছা মতো ভাত খা, ভাতের মধ্যেই ভিটামিন তৈরি হচ্ছে। ইন্টারেস্টিং তাই না? তাহলে এই যে একটা জিনকে এনে আমরা ধানের মধ্যে দিয়ে দিলাম, এটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যার উপর তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছো ওই উদ্ভিদটাকেই বলা হয় ট্রান্সজেনিক। এবার ভ্রূণ উদ্ধান করা যায় এবং দেহজ ভ্রূণ তৈরি করা যায়, তার মানে দেহকোষ থেকে ভ্রূণ তৈরি করা যায়। এটা কার কার করা হয়? যেমন গাজর, আলফালফা প্রভৃতি গাছের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় একই সাথে অসংখ্য ভ্রূণ তৈরি করা সম্ভব। এখন আসো জানি এই অধ্যায়ের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য টপিক, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এইটা একটা প্রসেস, তুমি যদি জানো ওই একই প্রসেসের মাধ্যমে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে কিভাবে ইনসুলিন তৈরি করা যায়, তুমি যদি এটা জানো তাহলে এটা ব্যবহার করে কিভাবে ইরাইথ্রোপয়েটিন তৈরি করা যায়, কিভাবে টিপিএ তৈরি করা যায়, কিভাবে ইন্টারফেরন তৈরি করা যায়, সব প্রসেস একই, শুধু জিনটা আলাদা হবে। সো তুমি শুধু একটা প্রসেস ভালো করে বুঝো, এটা বুঝলে তোমার আর কোনো কনফিউশনের সুযোগ নাই। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথাটা একটু বুঝো, কি নিয়ে তুমি এখানে ইঞ্জিনিয়ারিং করবা? ভাই জিন নিয়ে ইঞ্জিনিয়ারিং করবা। এটা আবার কেমন কথা? এই যে গল্প বলে আসলাম না একটু আগে, কি গল্প? যে ভাইয়া ভিটামিন তৈরির জিন আমরা সবজি থেকে আলাদা করে কার মধ্যে দিয়ে দিছি? ধানের মধ্যে দিয়ে দিছি। তাহলে এই যে জিনের আদান প্রদান বিভিন্ন জীব থেকে আমরা যদি কি ঘটাই, জিনের মধ্যে কোনো পরিবর্তন ঘটানোর চেষ্টা করি, তখন এটাকেই বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে দেখো ব্যাখ্যাটা কি, কোনো জীবকোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে যদি আমরা অন্য কোনো জীবকোষে স্থাপন করি, চিন্তা করতে পারতেছো কত কঠিন জিনিস? তুমি কি মনে করবা যে একটা জিন বিশাল বড় বটগাছের মতো লম্বা, তাকে ধরবো, করার দিয়ে কাটবো, আর ওর কাছ থেকে বের করে এনে আর একটা উদ্ভিদের মধ্যে দিয়ে দিবো? এত সোজা কিন্তু না। তোমার পড়তে যতটা সহজে ভাইয়া জিন ধরবো, কাটবো, এনে জোড়া দিব, এটা কিন্তু প্র্যাকটিক্যালি এত ইজি না। তাহলে একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমরা তো একটা কোষকেই খালি চোখে দেখতে পাই না। সেই কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ, সেই ডিএনএ আবার জিন। দেখো তাহলে কত যে সূক্ষ্ম গঠন। এই ছোটো জিনিসকে কাটা কিন্তু এতটা ইজি না। তাহলে এটাও কিন্তু এখন পর্যন্ত সাকসেসফুল হয়েছে। চিন্তা করতে পারো যে মানুষ বিজ্ঞানের কোন চরম শিখরে পৌঁছে গেছে। তাহলে দেখো একটা জিন আমরা নিয়ে এসে অন্য কোনো জীবকোষে স্থাপন করব, কি কারণে? নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য। অথবা আমরা কোনো জীবের ডিএনএতে কি ঘটাতে পারি? পরিবর্তন ঘটাতে পারি। এই দুইটা জিনিসকে কি বলা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। এই ছবিটা দেখছো যে একটা ডিএনএ নিয়ে দেখো তাকে স্ক্রু ড্রাইভার দিয়ে ভেঙে ভেঙে ফেলতেছে। তার মানে আবার ভাইবো না যে ভাইয়া এরা কি তাহলে স্ক্রু ড্রাইভার, টেস্টার, হাতুড়ি এগুলো দিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করে কিনা? এটা না, আমরা পদ্ধতি জানতেছি সামনে। ওকে, আসো তাহলে কি করা যায়, এখানে কি কি প্রয়োজন? তাহলে তোমার এখানে করতে হবে কি, মনে করো আমার দুইটা উদ্ভিদ, এটা উদ্ভিদ এ আর একটা উদ্ভিদ বি। উদ্ভিদ এতে একটা ভালো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন আছে, যেটা আমি দিতে চাচ্ছি উদ্ভিদ বিতে। তাহলে আমার কি করতে হবে? উদ্ভিদ এ থেকে সর্বপ্রথম ওই জিনটাকে কাটতে হবে। কাটার জন্য কি লাগবে? কাঁচি। কিন্তু এটা তো তুমি ওই যে কাচের স্টিলের কাঁচি দিয়ে কাটতে পারবে না, এটা তো সেলুলার লেভেলের জিনিস, অনেক মানে আণুবীক্ষণিক জিনিস। এইটাকে কাটার জন্য একটা এনজাইম থাকে, সেই এনজাইমটাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। তাহলে আমরা জিন কোনো কাঁচি দিয়ে কাটতে পারি না, সেটা কাটার জন্য একটা বিশেষ কাঁচি, তাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। এইটা দিয়ে আমরা জিনটাকে কাটতে পারি বা ডিএনএটাকে কাটতে পারি। তাহলে এইটাকে কাটার জন্য কোন এনজাইম দরকার? রেস্ট্রিকশন এনজাইম। কেটে এনে আবার এর সাথে জোড়া দিতে হবে। এই জোড়া দেওয়ার জন্য আরেকটা এনজাইম থাকে, তার নাম হলো লাইগেস এনজাইম। তাহলে এই দুইটার নাম তুমি সবসময় মাথায় রাখবা, যে সবসময় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কাটার জন্য যে এনজাইম ব্যবহার করি তার নাম কি? তার নাম রেস্ট্রিকশন এনজাইম। জোড়া দেওয়ার জন্য যে এনজাইম আমরা ব্যবহার করি তার নাম কি? তার নাম হলো লাইগেস এনজাইম। তাহলে কাটা রেস্ট্রিকশন, জোড়া দেওয়া, লাইগেস, কাটা রেস্ট্রিকশন, জোড়া দেওয়া, লাইগেস, এটা যেন কখনো ভুল না হয়। তাহলে কোনো জীব কোনো জিন কি করতে? আলাদা করতে। কোনো জিন আলাদা করতে কোন এনজাইম দরকার? রেস্ট্রিকশন এনজাইম। আবার জোড়া দেওয়ার জন্য কোন এনজাইম? লাইগেস এনজাইম। লাইগেশন মানেই জোড়া, লাইগেশন মানে কি দেওয়া? জোড়া দেওয়া। আর নতুন তৈরিকৃত জীব, তাহলে এই যে তুমি এর একটা জিন এর মধ্যে দিয়ে নতুন আর একটা উদ্ভিদ তৈরি করলা, এই নতুন উদ্ভিদটাকেই বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। কথাটা বুঝো, কারণ এই জীবটাকে বা এই অর্গানিজমটাকে তুমি জেনেটিক্যালি মডিফাই করছো, অথবা তারই আরেক নাম হলো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, কারণ তার উপর তুমি ইঞ্জিনিয়ারিং করছো। যেমন ছোটবেলায় তুমি একটা গাড়ি যদি কিনে আনো, এই গাড়ি কিছুদিন তুমি খুব ভালো খেলো, তারপর 2 থেকে 3 দিন পর স্ক্রুড্রাইভার দিয়ে গাড়িটা খুলে ওর মোটরটা আলাদা করে একটা ফ্যান বানাইছো না? বিশেষ করে ছেলেরা এটা তো খুব করছো তোমরা। তাহলে এই যে তুমি তার উপর ইঞ্জিনিয়ারিং করছো, তাহলে ও ইঞ্জিনিয়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটাকে তখন বলা হয় জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, অথবা বলা হয় ট্রান্সজেনিক। হয় ট্রান্সজেনিক, নামটা বুঝো, ট্রান্স কথাটা তো ট্রান্সফার, জিন মানে জিন থেকে জেনিক, তাহলে জিনের যেহেতু ট্রান্সফার করছো এই জন্য উদ্ভিদটাকে কি বলা হচ্ছে? ট্রান্সজেনিক উদ্ভিদ বলা হয়।
ওকে, এবার আমরা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার জন্য আমাদের কি লাগবে, একটা বাহক লাগবে। বাহক হিসেবে আমরা সবসময় ব্যবহার করি একটা প্লাজমিড। প্লাজমিডটার পরিচয় আমরা তাহলে জানি। প্লাজমিডটা হলো ব্যাকটেরিয়ার ক্রোমোজোম বহির্ভূত একটা ডিএনএ। নর্মালি তো ব্যাকটেরিয়ার ভিতরে কি থাকে, এটা যদি একটা ইকোলাই ব্যাকটেরিয়ার ছবি হয়, তাতে একটা ক্রোমোজোম থাকে এবং ক্রোমোজোম সমৃদ্ধ অঞ্চলটাকে নিউক্লিওয়েড বলা হয়, নিউক্লিওয়েড। কিন্তু তার এই ক্রোমোজোম ছাড়াও আরও বৃত্তাকার একটা ডিএনএ অণু থাকে, এই বৃত্তাকার ডিএনএ অণুটাকেই বলা হয় প্লাজমিড। এখন আমি যে একটু আগে তোমাকে বলে আসলাম যে ভাইয়া আমরা এই জীবের একটা জিন কাটবো, কেটে এই জিনটাকে তার মধ্যে দিব, কিন্তু এটা তো এমনি এমনি আমরা দিতে পারবো না, একটা বাহকের দরকার হয়। বাহক হিসেবে আমরা কাকে ব্যবহার করি, এই যে প্লাজমিডটাকে ব্যবহার করি। মনে করো এই জায়গায় একটা প্লাজমিড নিয়ে আসছি আমরা, এইটা হলো প্লাজমিড, আর এই জিনটাকে আমরা এই প্লাজমিডের মাধ্যমে এর কাছে দিব। তাহলে কিভাবে দিতে পারি, এই জিনের যে সাইজ তার মাপে প্লাজমিডটাকে আমরা একটু কেটে নিব, এই যে সেমভাবে একটু কেটে নিব, নিয়ে এই জিনটাকে ওইখানে জোড়া দিব, প্লাজমিডের মধ্যে জোড়া দিব, এই যে দেখো, তাহলে টার্গেট জিনটাকে এখানে কি করে দিব, জোড়া দিয়ে দিব। তাহলে এই যে একটা রিকম্বিনেন্ট ডিএনএ বা একটা তুমি নতুন ডিএনএ তৈরি করলা, এর মধ্যে কিন্তু দেখো প্লাজমিডেরও কিছু অংশ আছে, বা নতুন এই যে টার্গেট জিনটাও আছে, এইটাকে তুমি তারপর এই জীবের মধ্যে দিয়ে দিবা। তাহলে জিনটাকে বহন করে এর মধ্যে নিয়ে যাওয়ার জন্য কি দরকার, একটা বাহক দরকার। জীববিজ্ঞানের ভাষায় এই বাহকটাকে বলা হয় ভেক্টর। কি বলা হয়, ভেক্টর। এটার সাথে আবার ফিজিক্সের ভেক্টর তুমি গুলাইতে যাইও না। জীববিজ্ঞানের ভাষায় ভেক্টর কথার বাংলা অর্থ হলো বাহক। তাহলে এই হলো জিনের বাহক। তাহলে ভেক্টর বা বাহক হিসেবে আমরা কাকে ব্যবহার করি, প্লাজমিডকে ব্যবহার করে থাকি। তাহলে সেই প্লাজমিডের আমরা একটু পরিচয় সম্পর্কে জানি এখন। তাহলে প্লাজমিডটা কি, দেখো প্লাজমিড হলো সাইটোপ্লাজমে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ক্রোমোজোমের বাইরে অবস্থিত বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু, একেই বলা হচ্ছে প্লাজমিড। বৈশিষ্ট্য কি কি, বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ, যেহেতু দ্বিসূত্রকিত হবে, কনফিউশনের কিছু নাই। আণবিক ভর 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। এখানে একটা ইউনিট আছে ডাল্টন। 1 ডাল্টন ইজ ইকুয়াল 1 অ্যাটমিক ম্যাস ইউনিট। তোমরা যে পড়ে আসছো কেমিস্ট্রিতে অ্যাটমিক ম্যাস ইউনিট, ওই অ্যাটমিক ম্যাস ইউনিট সমানই কিন্তু 1 ডাল্টন। এরপরে দেখো অল্প সংখ্যক জিন থাকে এর মধ্যে। তাহলে কি থাকে, অল্প সংখ্যক জিন। প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো এমসিকিউতে আসবে, হ্যাঁ এমসিকিউতে বলবে নিচের কোনটি প্লাজমিডের বৈশিষ্ট্য অথবা নিচের কোনটি প্লাজমিডের বৈশিষ্ট্য নয়। তাহলে এর মধ্যে অল্প সংখ্যক জিন থাকে, নির্দিষ্ট স্থানে একে কাটা যায়। একটু আগে আমরা জেনে আসছি যে ডিএনএকে বা জিনকে কাটার জন্য যে এনজাইম, তার নাম কি, তার নাম রেস্ট্রিকশন এনজাইম। তাহলে রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে আমরা কি করতে পারি, প্লাজমিডকে নির্দিষ্ট অঞ্চলে কেটে ফেলতে পারি। তাহলে রেস্ট্রিকশন এনজাইম। এরপর দেখো কনজুগেশন ঘটে। কনজুগেশন কি, ব্যাকটেরিয়া অধ্যায়ে আমরা জানবো, এখানে আমরা ভিতরে ঢুকবো না। বিশেষ রাসায়নিক বস্তু এরা সংশ্লেষণ করতে পারে। এই যে আমরা বলি না একটা ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রতি রেসিস্ট্যান্ট হয়ে গেছে, তার মানে কি, তুমি অ্যান্টিবায়োটিক দিছো ব্যাকটেরিয়াটাকে মারার জন্য, ওই দুষ্ট ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিককে ধ্বংস করার জন্য আরও কোনো সে ওষুধ তৈরি করছে বা আরও কোনো পদার্থ তৈরি করছে। এটা আমাদের জন্য খারাপ, কিন্তু ওর জন্য তো ভালো, কারণ ও যদি অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধী হয় তাহলে তুমি তাকে মারতে পারতেছো না। ও তো বলবে ইয়াহু তুমি অ্যান্টিবায়োটিক আমাকে দিছো, তোমার অ্যান্টিবায়োটিক আমি নষ্ট করে ফেলছি। এই জিনিসটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট। তাহলে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট কীভাবে হয়, একটা ব্যাকটেরিয়া, মনে করো এই ব্যাকটেরিয়াকে এই ব্যাকটেরিয়াকে মারার জন্য তুমি কি দিছো, অ্যান্টিবায়োটিক ওষুধ দিছো, এগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ। এখন ব্যাকটেরিয়ার প্লাজমিডটা কি করবে, কিছু পদার্থ তৈরি করবে, কিছু রাসায়নিক পদার্থ তৈরি করবে, ওই পদার্থগুলো এই ওষুধকে নষ্ট করে ফেলবে বা ওষুধের কার্যকারিতা নষ্ট করে দিবে। তাহলে সে এমন কিছু পদার্থ তৈরি করতে পারে যে পদার্থগুলো অ্যান্টিবায়োটিকের ক্ষমতা কমিয়ে দিতে পারে অথবা নষ্ট করতে পারে। এইভাবে কিন্তু ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠে, যে ঘটনাটাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স। এটা বিভিন্ন কারণে হইতে পারে, যেমন কেউ যদি ভুলভাল অ্যান্টিবায়োটিক খায়, যে রোগে অ্যান্টিবায়োটিকের দরকার নাই সেখানে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তারপর অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিন্তু নির্দিষ্ট ডোজ অনুযায়ী খাচ্ছে না, 2টা খাওয়ার কথা দিনে 1টা করে খাচ্ছে। আবার মনে করো যে 7 দিন খাওয়ার কথা কিন্তু 3 দিনে রোগ কমে গেছে, একটু সে বন্ধ করে দিছে। এইভাবে কিন্তু অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হচ্ছে। তো তোমাদেরকে একটা গল্প বলি। এক লোক, তার অ্যান্টিবায়োটিক খাওয়ার কথা ছিল রাত 9টায়। এখন সে ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব আজকে তো অ্যান্টিবায়োটিকটা আমি রাত 12টা খাইছি। আমি বলে কেন, আমি ব্যাকটেরিয়াগুলো একটু সারপ্রাইজ দিছি। তো এই যে ব্যাকটেরিয়াকে অনেকে সারপ্রাইজ দিতে চায় বাঙালিরা, যে অ্যান্টিবায়োটিক 2টা খাওয়ার কথা কিন্তু দিনে খায় 1টা, 7 দিন খাওয়ার কথা খায় 2 দিন, কারণ ডাক্তারদেরকে তো কেউ হিসাবে ধরে না, বাঙালিরা সবাই জন্মগতভাবে ডাক্তার। এই যে ব্যাকটেরিয়াদেরকে সারপ্রাইজ দিতে চাই আমরা, সারপ্রাইজ দিতে গিয়ে তারা কি করে, অ্যান্টিবায়োটিকের প্রতি কিছু পদার্থ তৈরি করে, যে পদার্থ অ্যান্টিবায়োটিককে নষ্ট করে ফেলে এবং তারা অ্যান্টিবায়োটিকের প্রতি রেসিস্ট্যান্ট হয়ে ওঠে। এরকম কিছু পদার্থের নাম হলো কোলিসিন, ভিব্রিওসিন। এই কোলিসিন, ভিব্রিওসিন কি করে, অ্যান্টিবায়োটিকের ক্ষমতাগুলোকে কমাই দেয়। এবার আসো প্লাজমিডের প্রকারভেদ। প্লাজমিডটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, একটা এফ ও এফ প্রাইম প্লাজমিড, একটা হলো আর প্লাজমিড, আর একটা হলো কোল প্লাজমিড। তুমি নামটা চিন্তা করো, এফ কেন, এফ ও এফ প্রাইম, এফ ফর ফার্টিলিটি, ফার্টিলিটি মানে কি, জনন।
তাহলে নাম শুনে বুঝতেছো এটা ব্যাকটেরিয়ার কোন কাজে সাহায্য করবে, যৌন জননে সাহায্য করবে। সে ব্যাকটেরিয়ার একটা পার্ট তৈরি করে, তার নাম পিলি। পিলি হলো ব্যাকটেরিয়ার মধ্যে থাকা সূচের মতো একটা গঠন, হ্যাঁ সূচের মতো। যেমন সে যদি আমার শরীরে ঢুকতে চায়, তাহলে আমার শরীরকে কি করতে হবে, তার ফুটা করে ঢুকতে হবে না? ওই ফুটা করার জন্য তার মধ্যে আল্লাহ তাআলা একটা ন্যাচারাল সূচ দিয়ে দিয়েছে, ওই শক্ত সূচটার নাম হলো পিলি। তাহলে পিলি তৈরি করে, যে পিলি দিয়ে সে যৌন জননে হেল্প করে। তাহলে কে তৈরি করে এটা? এফ ও এফ প্রাইম প্লাসমিড। আর এটা হলো আর প্লাসমিড। আর এর ফুল ফর্ম হলো রেসিস্টেন্স বা রেসিস্টেন্সি। তাহলে রেসিস্টেন্সি মানে কি? প্রতিরোধ। তাহলে তুমি নিশ্চয় বুঝতে পারতেছো যে এতক্ষণ ধরে আমি যে কথা বলে আসলাম, ব্যাকটেরিয়ারা অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স ডেভেলপ করতেছে বা অ্যান্টিবায়োটিকের প্রতি তারা প্রতিরোধী হয়ে উঠতেছে। এর জন্য দায়ী কে? তাহলে আর প্লাসমিড। এর মধ্যে দেখো অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন জিন থাকে কয়টা? 6টা। এটা হলো কোল প্লাসমিড। এরা কি তৈরি করে? তাহলে কোলিসিন উৎপাদন করে। এই কোলিসিনটা ইকোলাই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। তাহলে কোল প্লাসমিড কি করে? কোলিসিন তৈরি করে, যেটা সংবেদনশীল ইকোলাইকে ধ্বংস করে। ওকে, তাহলে এই যে ব্যাকটেরিয়ার ছবিতে দেখতে পাচ্ছ, এই যে একটা প্লাসমিড, এটা একটা প্লাসমিড, এগুলো সবই প্লাসমিড। আর এইটা হলো কিন্তু এই যে পেঁচানো অংশটা হলো তার মূল ক্রোমোজোম। ওকে, এবার আমরা এই অধ্যায়ের দ্বিতীয় যে সিকিউ টপিক পড়বো সেটাই হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এইটা বুঝতে পারলেই তোমার এই অধ্যায়ের পড়া শেষ, আর কোনো কিছুই নাই। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি পড়ার জন্য আমরা কি করি, আমরা একটু বোর্ডে দেখি যে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা কিভাবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখন কি জানবো? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিয়া নাকি টেকনোলজি। তাহলে এখানে তুমি কি করবা? দেখো, তোমার দুটো জিনিস থাকতে হবে। তোমার আগে একটা টার্গেট ফিক্স করতে হবে যে আমি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগ করে কি করতে চাচ্ছি। মনে করো আমার টার্গেট হলো আমি ইনসুলিন তৈরি করব। কি করব? ইনসুলিন তৈরি। তাহলে ইনসুলিন তৈরির জন্য একটা জিন দায়ী আছে, এই জিনটা মানুষের মধ্যে থাকে এবং আমরা জানি মানুষের মধ্যে ইনসুলিন তৈরি করে কোন অঙ্গ? অগ্নাশয়। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটা পার্ট আছে। ওই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে বিটা কোষ নামে একটা কোষ আছে, এই বিটা কোষ থেকে তৈরি হয় ইনসুলিন। তাহলে ধরে নাও এইটা মানুষের অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ। তাহলে এই যেটা অগ্নাশয়, এর মধ্যে মনে করো ইনসুলিন তৈরির জন্য এই যে একটা জিন আছে। তাহলে আমি এটাকে আগে আইডেন্টিফাই করছি, এইটা হলো আমার টার্গেট জিন বা টার্গেট ডিএনএ, অর্থাৎ কাকে আমি ইউজ করব রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য। তাহলে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ইনসুলিন তৈরির এই জিনটাই হলো আমার টার্গেট জিন, যে জিন থেকে কি তৈরি হয়? ইনসুলিন তৈরি হয়। ওই জিনটাকে আলাদা করে আমি এবার ব্যাকটেরিয়ার মধ্যে দেওয়ার চেষ্টা করব, দিয়ে ব্যাকটেরিয়ার কাছ থেকে ইনসুলিন বানাই নেওয়ার চেষ্টা করব। তাহলে কীভাবে করব? তাহলে আমার একটা ব্যাকটেরিয়া তাহলে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমি কী নিলাম? একটা ব্যাকটেরিয়া নিলাম। সে ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে? তাহলে প্লাসমিড আছে। তাহলে এটা প্লাসমিড, এটা নীল কালার দিয়ে আমি অ্যাড করলাম। আর একটা তো তার নিজস্ব ডিএনএ আছেই, ক্রোমোজোম আছেই। এখন আমি কি করব? এই জায়গা থেকে আমার টার্গেট জিনটাকে আলাদা করব। তাহলে টার্গেট জিনটাকে আমি এই জায়গা থেকে কেটে বের করে আনবো। ধরে নাও এইটা হলো আমার টার্গেট জিন। তাহলে এটাকে কাটার জন্য কোন এনজাইম? একটু আগেই জেনে আসছি, এটা হলো রেস্ট্রিকশন এনজাইম। তাহলে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি একে কাটবো। এরপরে আমি কি করব? একইভাবে প্লাজমিডটাকে বের করে আনবো। তাহলে ওর কাছ থেকে প্লাজমিডকে বের করে আনছি এবং এর মাপে, এর সেম মাপ নিয়ে আমি প্লাজমিডকে কি করে ফেলবো? প্লাজমিডকে কেটে ফেলবো। তাহলে এর মাপ নিয়ে বা এর সমান করে প্লাজমিডকেও আমি কেটে ফেলবো। কোন এনজাইম ব্যবহার করে? সেম কথা যে ভাইয়া আমি এইখানেও রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে একে এই জায়গায় বসানোর জন্য কি করব? কেটে নিব। এখানেও সেমভাবে রেস্ট্রিকশন এনজাইমই আমরা ব্যবহার করব। তাহলে আমরা কি করব? টার্গেট ডিএনএ আগে নির্বাচন করছি, এরপর প্লাজমিড নির্বাচন করছি বা বাহক নির্বাচন করছি, এরপর টার্গেট ডিএনএ শেপে আমরা প্লাজমিডটাকে কেটে নিব। কোন এনজাইম? কাটার জন্য অলওয়েজ রেস্ট্রিকশন এনজাইম। এরপরে দুইটাকে আবার জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার জন্য একটা বিশেষ এনজাইম, তার নাম লাইগেস এনজাইম। তাহলে এবার আমি কি করব? এই টার্গেট ডিএনএটাকে লাইগেস এনজাইম ব্যবহার করে এর সাথে জোড়া দিয়ে দিব। ব্যাস, এই যে নতুন একটা ডিএনএ আমার তৈরি হলো। এখন দেখো এই ডিএনএটাকে তখন বলা হচ্ছে হাইব্রিড ডিএনএ অথবা রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ কারণ এর মধ্যে আমি জেনেটিক রিকম্বিনেশন ঘটাইছি। রিকম্বিনেশন মানে কি? এই যে দুইটা মিলে রিকম্বিনেশন করে আমি, মানে দুইটার মধ্যে সমন্বয় করে আমি নতুন একটা ডিএনএ তৈরি করছি। তাহলে এটাকে কি বলা হয়? রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়। এই রিকম্বিনেন্ট ডিএনএতে কিন্তু এখন কি তৈরির জন্য দায়ী জিন আছে? হলুদ রঙের অংশটা কি? ইনসুলিন তৈরির জন্য দায়ী জিন। এরপর এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা বা রিকম্বিনেন্ট যে প্লাজমিডটা, এইটাকে আমি আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিব। তাহলে ধরে নাও আমি আরেকটা ব্যাকটেরিয়া সিলেক্ট করলাম, এই যে
এরপর কি করব, আমি এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে এর মধ্যে অনুপ্রবেশ করাবো, কিন্তু এর তো আগে আগে থেকে এর মধ্যে প্লাসমিড আছে, ডিএনএ আছে, এই জন্য নতুন প্লাসমিডটাকে সে নিতে চাইবে না। কিন্তু সে নিতে না চাইলে কিছু করার নেই, আমাদেরকে দিতে হবে। এই জন্য তাকে আমরা থাপ্পড় দিয়ে হোক, মাইট দিয়ে হোক, যে কোনোভাবে হোক ওকে রিকম্বিনেন্ট ডিএনএ নিতে আমরা বাধ্য করবো। এটা আমরা জানবো যে কিভাবে আমরা তাকে রিকম্বিনেন্ট ডিএনএ নিতে বাধ্য করি। তাহলে এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা জোর করে হলেও নতুন একটা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিব। তাহলে এই দেখো তখন রিকম্বিনেন্ট ডিএনএটা কিন্তু মাইট খেয়ে নিয়ে নিবে, কারণ মাইরের উপর কোনো ওষুধ নাই। ওকে, তাহলে এর মধ্যে আমরা কি করলাম, রিকম্বিনেন্ট ডিএনএটার অনুপ্রবেশ ঘটাইলাম। এই ব্যাকটেরিয়াটা এখন সংখ্যা বৃদ্ধি করবে, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা। সে যতই সংখ্যা বৃদ্ধি করুক তার মধ্যে এখন ইনসুলিন তৈরির একটা জিন আছে। ওই জিন থেকে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে এই ব্যাকটেরিয়াগুলো কি তৈরি করবে, ইনসুলিন তৈরি করবে। এখান থেকে এই ব্যাকটেরিয়া এখন যতবার বংশবৃদ্ধি করবে, যতগুলো তার লাখ লাখ প্রজন্ম তৈরি হবে, প্রত্যেকটা প্রজন্মের মধ্যেই কিন্তু ইনসুলিন তৈরির জন্য জিনটা রয়ে যাবে এবং তারা ইনসুলিন তৈরি করবে। যখন পর্যাপ্ত ইনসুলিন তৈরি করবে তখন তুমি ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবা, মেরে ফেলে এই ইনসুলিনটাকে কালেক্ট করবা। ইনসুলিনটাকে কালেক্ট করে তুমি তাকে একটা অ্যাম্পুলের মধ্যে নিয়ে বাজারজাত করবা। এই ইনসুলিনটাকে সর্বপ্রথম যে ইনসুলিন বানানো হয়েছিল তার নাম ছিল হিউমুলিন। হ্যাঁ, অর্থাৎ ব্যাকটেরিয়াকে ইউজ করে সর্বপ্রথম যে ইনসুলিন তার নাম কি ছিল, হিউমুলিন নামক একটা ইনসুলিন বানানো হয়েছিল। তাহলে এইটাই হলো একদম সিম্পল একটা প্রসেস। তাহলে আমরা কি করছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপে প্রথমে একটা টার্গেট ডিএনএ নির্বাচন করছি, আর একটা বাহক নির্বাচন করছি। বাহকের প্লাসমিডটাকে আলাদা করে নিছি, টার্গেট ডিএনএটাকে আলাদা করে নিছি। এরপর দুইটাকে সমানভাবে আমরা একটাতে আরেকটাকে বসানোর জন্য সমানভাবে কেটে নিছি। কোন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম। এরপর তাদেরকে আবার বসাই দিছি, জোড়া দিছি। কোন এনজাইম, লাইগেস এনজাইম। দিয়ে কি তৈরি করছি, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করছি। ওই রিকম্বিনেন্ট ডিএনএর মধ্যে ইনসুলিন তৈরির জন্য দায়ী জিন আছে। পরবর্তীতে আবার ওই রিকম্বিনেন্ট ডিএনএকে আমরা কি করব, আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিব। এখন এই ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি যতবার সে করবে তার মধ্যে যেহেতু ইনসুলিন তৈরির জন্য দায়ী জিনটা আছে, সে তখন ইনসুলিন তৈরি করবে। পরবর্তীতে ওই ইনসুলিনকে আমরা কালেক্ট করব, ব্যাস করে বাজারজাত করব। এই যে একটা পদ্ধতি তুমি পড়লা, সেম পদ্ধতিতে তুমি ইন্টারফেরন তৈরি করতে পারো, সেম পদ্ধতিতে তুমি টিপিও তৈরি করতে পারো, আমরা জানবো। কিন্তু পুরা প্রসেস একই, 100% একই, পার্থক্য শুধু কোথায়, টার্গেট জিন। অর্থাৎ তুমি ইনসুলিন তৈরির ক্ষেত্রে টার্গেট জিনটাকে আলাদা করবা অগ্নাশয় থেকে। কিন্তু তুমি যদি ইরাইথ্রোপোয়েটিন তৈরি করতে চাও, এই ইরাইথ্রোপোয়েটিন তৈরি করে আমাদের দেহে নর্মালি কিডনি, তাহলে টার্গেট জিনটাকে তোমার কোথায় খুঁজতে হবে, কিডনিতে খুঁজতে হবে। তুমি ইনসুলিন তৈরির জিন কিডনিতে গিয়ে খুঁজলে কোনো লাভ হবে না, আবার ইরাইথ্রোপোয়েটিন তৈরির জিন যদি তুমি লিভারে গিয়ে খুঁজো তাও কোনো লাভ হবে না। তাহলে পার্থক্যটা শুধু হলো কোথায়, জিনে। যে আমরা টার্গেট জিনটাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে নিব, কিন্তু পুরা প্রসেস 100% একই। সো এক প্রসেস দিয়ে তুমি কিন্তু 4 থেকে 5 ধরনের প্রশ্ন তুমি সলভ করতে পারবা, পুরো প্রসেসটা একই। তাহলে আমরা এখন একটু বই থেকে দেখি। তাহলে প্রথমে আমরা কি করব, লক্ষ্য করো। তাহলে প্রথমে আমরা একটা কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করব। এই যে মনে করো এই যে অংশটুকু হলো আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ, এই অংশটুকুই ইনসুলিন তৈরির জন্য দায়ী। মনে করো এই অংশটুকু কোথায় আছে, ধরে নাও এটা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষের একটা ডিএনএ। ওই ডিএনএর এতটুকু জিন কি করার জন্য দায়ী, ইনসুলিন তৈরি করার জন্য দায়ী। তারপর ওকে আমরা করার জন্য, ওকে আমরা জোড়া দেওয়ার জন্য কাকে নির্বাচন করব, বাহক হিসেবে সাধারণত ইকোলাইকেই ব্যবহার করা হয়। মাঝে মাঝে অ্যাগ্রোব্যাকটেরিয়াম নামেও আরেকটা ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। তাহলে বাহক হিসেবে কাকে নর্মালি আমরা ব্যবহার করব, ইকোলাইকে ব্যবহার করব। তাহলে ইকোলাইয়ের প্লাসমিডটাকে আমরা আলাদা করে নিব। এরপরের ধাপে আমরা কি করব, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএটাকে কাটবো। তাহলে ইম্পর্টেন্ট কথা, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা ডিএনএকে কি করব, কেটে নিব। এই যে দেখো, তাহলে বাহকটাকেও কেটে নেওয়া হচ্ছে, ডিএনএটাকেও কেটে নেওয়া হচ্ছে। কোন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম। তাহলে রেস্ট্রিকশন এনজাইমের আরও অনেকগুলো নাম আছে। এর আরেকটা নাম হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আরেকটা নাম হলো মলিকুলার সিজার। মলিকুলার সিজারের বাংলা করলে কি হয়, আণবিক্ষণিক কাঁচি, অথবা বলা হয় বায়োলজিক্যাল নাইফ, অথবা বলা হয় সূক্ষ্ম ছুরিকা। তাহলে কতগুলো নাম, এই সবগুলো নাম কার, এই সবগুলো নাম হলো রেস্ট্রিকশন এনজাইমের। ওকে, কারণ ওই যে কাটার জন্য ইউজ করা হচ্ছে, তাহলে সিজার বা কাঁচি তাকে বলা হয়। অনেক ছোট কাঁচি তো, এই জন্য বলা হয় আণবিক্ষণিক কাঁচি। ওকে, এরপর দেখো আমরা জোড়া দিব। তাহলে এই যে দুইটাকেই কেটে নিছি, হ্যাঁ, একটা ভেক্টর বা বাহককে কেটে নিয়েছো, একটা টার্গেট ডিএনএকে। দেখো তো কাটছে এত সুন্দরভাবে, যেন একটার মধ্যে আরেকটা এসে সুন্দরভাবে বসে যায়। তাহলে একদম কমপ্লিমেন্টারি আকারে আমরা কেটে নিব, একটার মধ্যে আরেকটা যেন সুন্দরভাবে খাজে খাজে বসে যায়। তাহলে জোড়া দিব কি দিয়ে, আবার কোন এনজাইম দিয়ে, ডিএনএ লাইগেস এনজাইম দিয়ে দুইটাকে আমরা জোড়া দিয়ে দিব। এরপর এই যে তুমি রিকম্বিনেন্ট ডিএনএটা বানাইলা, ওই রিকম্বিনেন্ট ডিএনএকে বহন করার জন্য একটা কি নির্বাচন করতে হবে, বাহক বা পোষক। তাহলে পোষক নর্মালি রিকম্বিনেন্ট ডিএনএটাকে নিতে চাইবে না, তাকে আমরা রিমান্ডে নিব, শক দিব, শক, বুঝছো, শক টক দিয়ে পিড়াই তাকে আমরা ডিএনএটাকে নেওয়ার জন্য রাজি করব। এই যে কাকে আমরা বাহক হিসেবে ব্যবহার করতে পারি, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স নামক একটা ব্যাকটেরিয়া, একে আমরা পোষক বা হোস্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে বাহক হিসেবে বা ভেক্টর হিসেবে কাকে ব্যবহার করি, ইকোলাই। আবার রিকম্বিনেন্ট ডিএনএর পোষক মানে কে তাকে পুষবে, কে তাকে বড় করবে, কে তাকে সংখ্যা বৃদ্ধি করে ইনসুলিন তৈরি করে দিবে, এটা কোন ব্যাকটেরিয়া, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স।
ওকে, এরপর কি করতে হবে? 6 নম্বর পয়েন্ট, রিকম্বিনেন্ট ডিএনএ এর বহিঃপ্রকাশ মূল্যায়ন। তুমি যে এত কষ্ট করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করলা, সো এখানে ইনসুলিন তৈরি আসলেই হচ্ছে কিনা এটা তোমাকে অবজার্ভ করতে হবে, তাহলে এটা বহিঃপ্রকাশ তুমি মূল্যায়ন করবে। হ্যাঁ, আচ্ছা। এবং এগার মাধ্যমে যে তুমি হাইব্রিড ব্যাকটেরিয়াটা বানাইলে, অর্থাৎ যার মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ আছে, তার তুমি আবাদ মাধ্যমে ব্যাকটেরিয়া আবাদ করবে। আবাদ মানে কি? তার সংখ্যা বৃদ্ধি করবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, কারণ যত সংখ্যা বৃদ্ধি করবা তত লাভ, তত বেশি ইনসুলিন তুমি তার কাছ থেকে তৈরি করে নিতে পারবা। এখন এই যে তুমি যে রিকম্বিনেন্ট ডিএনএটা যে ব্যাকটেরিয়ার মধ্যে দিছো, ওই ব্যাকটেরিয়াটা তোমার রিকম্বিনেন্ট ডিএনএটাকে রাখছে নাকি নষ্ট করে ফেলছে, এটা শনাক্ত করার কয়েকটা পদ্ধতি আছে। পদ্ধতিগুলো শুধু নাম জানলেই চলবে। তাহলে ব্যাকটেরিয়াটা রিকম্বিনেন্ট ডিএনএটাকে বহন করতেছে কি না, কারণ ব্যাকটেরিয়াটাকে নষ্টও করে ফেলতে পারে, তো ও তো ভাববে এটা তো আমার জিনিস না, একে নষ্ট করে ফেলি। তাহলে এইটা শনাক্ত করার কয়েকটা পদ্ধতি আছে। একটা হলো ডিএনএ অর জেনেটিক প্রোব পদ্ধতি। প্রোব কি? তোমরা মাঝে মাঝে দেখছো না যে ডাক্তাররা যখন আলট্রাসোনোগ্রাফি করে, পেটের মধ্যে একটা জিনিসকে ঘুরায়, এটাকে আলট্রাসোনোর প্রোব বলা হয়। প্রোব মানে কি? যে কলমের মতো কোনো একটা জিনিস। হ্যাঁ, তাহলে এই প্রোব ব্যবহার করে আমরা এটাকে শনাক্ত করতে পারি। আরেকটা পদ্ধতি আছে, তার নাম হলো রেস্ট্রিকশন ডাইজেশন। তাহলে তুমি শুধু নামটাই জানো, ব্যাখ্যা জানতে হবে না। আর একটার নাম হলো পিসিআর। পিসিআর এর ফুল ফর্ম হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এইটাকে বলা হয় পিসিআর। তাহলে পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন করেও আমরা শনাক্ত করতে পারি। পিসিআর এর নাম কিন্তু করোনার সময় খুব প্রচলিত ছিল, যে করোনা যে টেস্ট করা হয় এটাকে আরটিপিসিআর বলা হয়। হ্যাঁ, ওই পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে করোনা শনাক্তকরণ করা গেছিল। তাহলে এই তিনটা মাধ্যমে আমরা রিকম্বিনেন্ট ডিএনএটাকে শনাক্ত করতে পারি। এরপর কি করবো? আমরা কাঙ্ক্ষিত জীবে এটাকে প্রবেশ তো করাবোই। করানোর পরে দেখো নতুন যে উদ্ভিদ তৈরি হচ্ছে বা নতুন যে প্রাণী তৈরি হচ্ছে, এটাই হলো ট্রান্সজেনিক উদ্ভিদ বা ট্রান্সজেনিক প্রাণী। তাহলে এই যে ধাপ এখানে দেখতে পাচ্ছ, টার্গেট ডিএনএটাকে আমরা আলাদা করছি, কাঙ্ক্ষিত ডিএনএকে ওর মধ্যে জোড়া দিচ্ছি, দিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ ওইটাকে নতুন একটা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক ইজি, তাই না? ওকে। আর এই যে বললাম যে নর্মালি যে তুমি একটা রিকম্বিনেন্ট ডিএনএ একটা ব্যাকটেরিয়াকে দিবা, ও এটা নিতে চাইবে না, বুঝছো? কারণ ও ভাবে আমার তো নিজের আছেই, আমি আরেকটা অপরের জিনিস কেন নিতে চাইবো? এই জন্য তাকে রিমান্ডে নিতে হবে, তাকে একটু পিড়াইতে হবে, পিটানোর পর সে নিবে। এই পিটানোর কি কি পদ্ধতি আছে দেখো। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএকে পোষক কোষে প্রবেশ করানোর কৌশল। তাহলে পোষক এমনি এমনি এটা নিতে চাইবে না, কিছু কৌশল অবলম্বন না করলে সেটা নিতে চাইবে না। তাহলে এই কৌশলগুলো কয়েক ধরনের। একটা হলো প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া, মানে ডাইরেক্ট তার মধ্যে ঢুকাই দিবা। একটা হলো রাসায়নিক প্রক্রিয়া, তার মানে কেমিক্যালের মাধ্যমে তাকে রাজি করাবা। আর একটা হলো ভেক্টর ব্যবহার প্রক্রিয়া। তাহলে কি কি? প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া মানে ফিজিক্যাল যে প্রসেস, ইনজেকশনের মাধ্যমে ঢুকাই দাও অথবা অন্য কোনো মাধ্যমে, অথবা তারে একটা তুমি মনে করো যে এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে একটা বুলেটের মতো ইউজ করে বন্দুক দিয়ে গুলি করে দিবা। যেমন একটা হলো ইলেকট্রোপোরেশন। ইলেকট্রোপোরেশন মানে কি? পোর মানে কি বাবা? রন্ধ্র। পোর মানে কি? পোর মানে হলো রন্ধ্র। রন্ধ্র, তার মানে ওই যে ব্যাকটেরিয়াকে তুমি রিকম্বিনেন্ট ডিএনএটা দিতে চাচ্ছ, তার কোষ ঝিল্লি বা কোষ প্রাচীরের মধ্যে একটা রন্ধ্র করে বা পোর করে ডিএনএটাকে ঢুকাই দিবা, এটাকে ইলেকট্রোপোরেশন বলা হচ্ছে। একটার নাম মাইক্রো ইনজেকশন। মাইক্রো মানে কি? মাইক্রো মানে ছোট, ইনজেকশন মানে তো বুঝতেই পারতেছি ইনজেকশন। তাহলে ছোট ইনজেকশনের মধ্যে তাকে ইনজেকশন দিয়ে দিবা। আর একটা হচ্ছে বায়োলজিক্স। বায়োলজিক্স মানে কি? দেখো এই যে এটাকে বললাম বায়োলজিক্স, বা এটাকে বলা হয় গান শট। গান শট, তার মানে তুমি একটা বন্দুক বানাবা, যে বন্দুকের গুলি হিসেবে থাকবে রিকম্বিনেন্ট ডিএনএটা। ওই বন্দুক দিয়ে ব্যাকটেরিয়াকে কি করে দিবা? গুলি করে দিবা। তাহলে গুলি তার ভিতরে ঢুকে যাবে, তার মানে রিকম্বিনেন্ট ডিএনএ তার ভিতরে ঢুকে যাবে। নাম শুনে বা কথা শুনে যতটা ইজি মনে হচ্ছে ভাইয়া, এই পদ্ধতিগুলো কিন্তু ততটা ইজি নয়। এবার দেখো রাসায়নিক প্রক্রিয়া। আমরা কিছু রাসায়নিক পদার্থ তাকে দিলে সে তখন ডিএনএ নিতে চায় বা রিকম্বিনেন্ট ডিএনএ নিতে চায়। একটা হলো ক্যালসিয়াম ক্লোরাইড আর একটা হলো লাইপোসোম। তাহলে এই দুইটা রাসায়নিক পদার্থ দিয়েও তাকে আমরা জেনেটিক অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএটা নিতে রাজি করতে পারি। এটা হলো ভেক্টর ব্যবহার করে। ভেক্টর কাকে কাকে ব্যবহার করতে পারি? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স অথবা হচ্ছে টিএমবি ভাইরাস। তাহলে টিএমবি ভাইরাসকেও এখানে আমরা ভেক্টর হিসেবে ইউজ করতে পারি। এখন দেখো রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে আরও একটু বিস্তারিত আলোচনা করা আছে, অলরেডি আমরা জেনে আসছি রেস্ট্রিকশন এনজাইম কি। তাহলে রেস্ট্রিকশন এনজাইমটা কি? ডিএনএ অণুর সুনির্দিষ্ট অংশ কাটার জন্য এটাকে ব্যবহার করা হয়। সাধারণত এরা 4 থেকে 6 জোড়া বেশ অংশ কেটে থাকে, অর্থাৎ এই যে ডিএনএর যে নিউক্লিওটাইড বা ক্ষার জোড়াগুলো থাকে, বেস পেয়ারগুলো থাকে, কতগুলো বেস পেয়ার তারা কাটে? 4 থেকে 6 জোড়া পর্যন্ত কাটতে পারে। ব্যাকটেরিয়া থেকে এ পর্যন্ত সহস্রাধিক রেস্ট্রিকশন এনজাইম পৃথক করা হয়েছে। তাহলে ইম্পর্টেন্ট একটা তথ্য, এদের অনেকগুলো নাম আছে, যেমন এন্ডোনিউক্লিয়েস, বায়োলজিক্যাল নাইফ, মলিকুলার সিজর বা আণুবীক্ষণিক কাঁচি অথবা সূক্ষ্ম ছুরিকা বলা হয়। উদাহরণ কি কি? নাম কয়েকটা দেওয়া আছে দেখো, ইকো আরআই, হিন্ট 3, ব্যান এইচআই, HPA2, MBO1। তাহলে এই নামগুলো একটু মনে রাখতে পারো যে এরা সবাই হলো রেস্ট্রিকশন এনজাইম। আমরা মোটামুটি মেইন পড়া অধ্যায় আমার শেষ। এখন আমরা কিছু গল্প করব যে আমরা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়লাম ভাইয়া, এটা কোথায় কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এটা গল্প আকারে আমরা জানবো। হ্যাঁ, তাহলে তার প্রথম একটা প্রয়োগ হলো বীজহীন তরমুজ। আরে বাবা কি সুন্দর!
তরমুজ খাইতে গেলে আমাদের সবচেয়ে যেটা বিরক্ত করে সেটা হলো বিচি তরমুজের, তাই না? কী যে বিরক্তিকর লাগে, অথবা পেয়ারা খাওয়ার সময় কী যে বিরক্তিকর লাগে। তাহলে এই যে তরমুজের বিচি তৈরি হওয়া অথবা পেয়ারার বীজ তৈরি হওয়ার জন্য দায়ী আছে কোনো না কোনো জিন, তুমি কোনোভাবে খুঁজে ওই জিনকে তার মধ্যে থেকে আউট করে দিছো, কাহিনী শেষ। এরপর যে তরমুজ তৈরি হবে তার মধ্যে কোনো বীজ থাকবে না। কত ইন্টারেস্টিং, তাই না? এরপর হলো সুপার রাইস বা গোল্ডেন রাইস। এই সুপার রাইস জিনিসটা কি? বাঙালিরা ভাত খাইতে খুব পছন্দ করে, কিন্তু বিজ্ঞানীরা দেখলো যে ভাতে তো ভিটামিন নাই, শুধু কার্বোহাইড্রেট বা শর্করা আছে। বিজ্ঞানীরা এখন কি করলো, ড্যাফোডিল থেকে একটা ভিটামিন এ তৈরির জিন আলাদা করে নিয়ে এসে ধানের মধ্যে দিয়ে দিল। ড্যাফোডিল কি? কেউ আবার মনে করে না ড্যাফোডিল হলো একটা প্রাইভেট ইউনিভার্সিটি। ড্যাফোডিল হলো একটা ফুলের নাম, ফুল, এটা ফুলের গাছ। এই ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন নামক, বিটা ক্যারোটিন হলো ভিটামিন এ এর একটা উপাদান। হ্যাঁ, তাহলে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির জিন আর আয়রন তৈরির জিন, এই দুইটা জিন আলাদা করে তারা কার মধ্যে দিয়ে দিছে? ধানের মধ্যে দিয়ে দিছে। তখন এই ধানের মধ্যেই কিন্তু বিটা ক্যারোটিন, তার মানে ভিটামিন এ, বিটা ক্যারোটিনটা হলো ভিটামিন এ এর একটা উপাদান, আর আয়রন তৈরি হচ্ছে। তাহলে ধানের মধ্যে বিটা ক্যারোটিন আর আয়রন তৈরির জিন থাকার কারণে ধানই তখন ভিটামিন এ আর আয়রন তৈরি হচ্ছে। ওই ধানটাকেই বলা হচ্ছে সুপার রাইস বা গোল্ডেন রাইস। অর্থাৎ যে ধান খাইলে শর্করাও পাবো, ভিটামিনও পাবো। কত ইন্টারেস্টিং টেকনিক! কারণ বিজ্ঞানীরা তো বুঝে গেছে যে বাঙালিকে তুমি যাই করো না কেন, তারা ভাত খাওয়া কখনোই ছাড়বে না। যতই তুমি তাদেরকে বোঝাও ভাই ফল ফ্রুট খান, একটু সবজি টবজি খান, তারা খাবে না, তারা ভাতই খাবে। এই জন্য ভিটামিন তৈরির জিনে তুমি বাধ্য হয়ে কোথায় দিয়ে দিয়েছো? ধানে দিয়ে দিয়েছো। কাজ শেষ, খা এখন ইচ্ছা মতো ভাত, ভাত খাওয়ার মাধ্যমে ভিটামিন পাবি। এরপর দেখো সালফারযুক্ত ঘাস। তাহলে ভেড়া যে ঘাস খায় এটা হলো ক্লোভার জাতীয় ঘাস, ক্লোভার, যার নাম হলো ক্লোভার। এই ক্লোভার ঘাসে সালফার থাকে না বা সালফারের অনেক ঘাটতি থাকে, আর সালফারটা প্রয়োজন ভেড়ার লোমটাকে ভালো করার জন্য, উন্নত মানের লোম উৎপাদনের জন্য সালফারের দরকার। কিন্তু ক্লোভার ঘাসে কোনো সালফার নাই। এই জন্য বিজ্ঞানীরা কি করলো, সূর্যমুখীতে তারা দেখলো যে সালফার তৈরির জিন আছে। তাহলে সূর্যমুখী থেকে সালফার তৈরির ওই জিনটা আলাদা করে নিয়ে এসে তারা কোথায় দিয়ে দিল? ক্লোভার ঘাসে দিয়ে দিল। ব্যাস, তাহলে ক্লোভার ঘাসেও তখন সালফার তৈরি হচ্ছে। ওই ঘাস খেয়ে ভেড়ার লোমের মান অনেক উন্নত হচ্ছে। তাহলে এটা একটা প্রয়োগ। এরপর দেখো পোকা প্রতিরোধী জাত উৎপাদন। পোকা প্রতিরোধী জাত উৎপাদন, এটা খুবই ইন্টারেস্টিং। তোমরা অনেক সময় বেগুনে দেখবা যে বেগুনে ছোট 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 ফুটো হয়ে যায়, এই পোকা খেয়ে ফেলে। এখন এই পোকাকে মারার জন্য যদি আমরা কীটনাশক দেই, তাহলে ওই কীটনাশকটা পোকাকেও ধ্বংস করবে, মানুষকেও ধ্বংস করবে, আমাদেরও ক্ষতি করে, তাই না? তাহলে পোকাও মরলো, মানুষও মরলো, লাভ হইলো? কোনো লাভ হইলো না। এই জন্য বিজ্ঞানীরা এখন কি করলো, বিজ্ঞানীরা দেখলো একটা ব্যাকটেরিয়া, তার নাম ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। কথা খুব মনোযোগ দিয়ে শুনো, ব্যাকটেরিয়াটার নাম কি? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। থুরিনজিয়েন্সিস। এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়া একটা জিন থাকে, যে জিনটা কিছু পদার্থ তৈরি করে বা রাসায়নিক পদার্থ তৈরি করে, যে পদার্থগুলো পোকাকে মেরে ফেলে, পোকাকে মেরে ফেলে, কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না। তাহলে বিজ্ঞানীরা কি দেখলো? বিজ্ঞানীরা দেখলো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক একটা ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়ার একটা নির্দিষ্ট জিন আছে। ওই জিন এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে যে পদার্থগুলো পোকাকে মেরে ফেলে, কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না। ব্যাস, তারা তো ক্লু পেয়ে গেল। ওই জিনকে আলাদা করে নিয়ে এসে তারা কি করছে, এখন ভুট্টার মধ্যে দিয়ে দিছে অথবা বেগুনের মধ্যে দিয়ে দিছে। তাহলে বেগুনে তখন ওই জিন থাকার কারণে সেখানে ওই রাসায়নিক পদার্থ তৈরি হচ্ছে যেটা পোকাকে মেরে ফেলতেছে, কিন্তু মানুষের কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে এইভাবে নতুন যে জাত তৈরি করা হইলো, ওই জাতটার নাম দেওয়া হইলো তখন বিটি জাত। বিটি, যদি তুলা হয় তখন তাকে বলা হয় বিটি তুলা, যদি বেগুন হয় তখন তাকে বলা হয় বিটি বেগুন। হোয়াই বিটি? বিটি ইজ ফর ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। কারণ এইখানে যেহেতু ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়ার জিনটাকে ব্যবহার করা হয়েছে, এই জন্য তার নাম দেওয়া হয়েছে বিটি। তাহলে এইভাবে বিটি তুলা, বিটি বেগুন এগুলো তৈরি করা হয়েছে। তাহলে এই যে দেখো তুলার কথা বলছে, যেটা বললাম। এরপর দেখো দ্যুতিময় তামাক গাছ, এটা আরো ইন্টারেস্টিং জিনিস। তুমি জানো জোনাকি পোকা আলো নিঃসরণ করে কি কারণে? তার একটা পদার্থ তৈরি হয়, যে পদার্থটার নাম হলো লুসিফারিন। এই লুসিফারিন নামক পদার্থটা এটিপি নিয়ে শক্তিটাকে ভেঙে ফেলে আলো আকারে নির্গমন করে। এটাকে বায়োলুমিনেসেন্স বলে আর কি। যাই হোক, তো এই যে লুসিফারিন নামক পদার্থটা জোনাকি পোকার দেহে তৈরি হয়, এই পদার্থ তৈরির জন্য জোনাকি পোকার দেহে কোনো না কোনো জিন আছে। তাহলে ওই জিন লুসিফারিন তৈরি করে, যে লুসিফারিন পরে আলো তৈরি করে। দুষ্ট বিজ্ঞানীরা এখন কি করলো, ওই লুসিফারিন তৈরির জন্য দায়ী জিনটাকে জোনাকি পোকা থেকে তারা কেটে নিয়ে আসলো, নিয়ে দিয়ে দিয়েছে কার মধ্যে? তামাক গাছের মধ্যে। এখন এই তামাক গাছ রাতের মধ্যে দেখা যায় জল জল করে জ্বলে। কি ভয়ঙ্কর কথাবার্তা ভাই! এটা করার দরকারটা কি? দেখো, এটা তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা করার উদ্দেশ্য হতে পারে যে তামাক গাছটা জল জল করে জ্বলতেছে, তার সৌন্দর্য বৃদ্ধি পাইছে। আর একটা কারণ হইতে পারে, মানে
মানে গল্পচ্ছলে বলি মজা করে, যে যারা বিড়ি খায় তারা দেখবে আরে বাবা তামাক গাছের মধ্যে তো আগুন জ্বলতেছে, সো এই তামাক যদি আমি খাই তাহলে তো আমার পেট সব পুড়ে যাবে, ফুসফুস সব পুড়ে যাবে, এই কারণেও হতে পারে। হ্যাঁ, কিন্তু যারা স্মোকার তারা দেখবে সবসময় তামাক খাওয়ার পক্ষেই যুক্তি দেয়। একদিন একজন হাজব্যান্ড পেপার পড়তেছে আর তার ওয়াইফ এসে তাকে বলতেছে, শোনো আজকে পেপারে লিখছে যে ধূমপান করলে মানুষ মারা যায়, মদ খাইলে মানুষ মারা যায়। এখন তার হাজব্যান্ড কিন্তু মদ আর ধূমপান করে। সে বললো এগুলো আসলে পেপারে লিখছে? তার ওই বললো হ্যাঁ পেপারে লিখছে। বলে ঠিক আছে বাদ দিয়ে দিব। ওর ওয়াইফ তো খুব খুশি হয়ে গেছে যে তুমি কি আজকে থেকে তাহলে মদ খাওয়া আর বিড়ি খাওয়া বাদ দিবা? বলে দূর, আজকে থেকে পেপার নেওয়াই বাদ দিয়ে দিব। তো এই হচ্ছে অবস্থা, যারা ধূমপান করে বা মদ খায় ওরা আসলে কোনো অর্থে এটা বাদ দিতে পারে না, বিশাল নেশা হয়ে যায় তার। তো তাদেরকে তুমি যদি এই লজিক দাও ভাই ধূমপান করে না, তামাক গাছের মধ্যে আগুন জ্বলে, তারা বলবে এই তামাকটা খেয়ে আমি আগুন দিয়ে আমার মনের যত কষ্ট এটাকে নিভাই ফেলবো, অথবা পেটে যত জীবাণু আছে সবগুলোকে মেরে ফেলবো, এরকম তার একটা লজিক দিবে, কাউন্টার লজিক, বুঝছো? আর একটু আগেই তো আমরা দেখে আসছি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কি তৈরি করতে পারি, ইনসুলিন তৈরি করতে পারি। ওকে, এবার দেখো জিন ক্লোনিং। ক্লোনিং কথাটার অর্থ কি? ক্লোনিং সহজভাবে বুঝো, ক্লোনিং মানে হলো কপি করা। ক্লোনিং মানে কি? কপি করা। তাহলে একটা জিন নিয়ে আমরা ওই জিনটার কপি করতে পারি, এই পদ্ধতিটাকেই বলা হয় ক্লোনিং। তাহলে কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা সংখ্যা বৃদ্ধি করার পদ্ধতি হচ্ছে জিন ক্লোনিং। এই যে জিন তুমি ক্লোনিং করবা, এই জিনটা পাবা কোথায়? তাহলে জিন লাইব্রেরি থেকে নিতে পারো। আমাদের যেমন পড়ার জন্য বইয়ের লাইব্রেরি আছে, ঠিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং শাখায় বা এই সাবজেক্টে জিনের জন্য লাইব্রেরি আছে, যেটাকে জিন লাইব্রেরি বলা হয়। কমপ্লিমেন্টারি ডিএনএ। কমপ্লিমেন্টারি ডিএনএটা কি এইটা একটু জানো। তুমি এতদিন পড়ে আসছো না যে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরির পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন এই পদ্ধতিটা যদি উল্টাভাবে ঘটে, অর্থাৎ যদি কোনো কারণে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, রিভার্স মানে কি? উল্টা। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন যদি কখনো ঘটে তখন কি হবে? তখন মেসেঞ্জার আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে। এই ডিএনএটাকেই বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যদি মেসেঞ্জার আরএনএ থেকে বা আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, এটা মেসেঞ্জার আরএনএ বা আদার্স যে কোনো আরএনএ থেকে হইতে পারে, তাহলে আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া এই ডিএনএটাকেই বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ, এবং পদ্ধতিটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। অথবা গবেষণাগারে আমরা কোনো ডিএনএ তৈরি করতে পারি। জিন ক্লোনিংয়ের প্রয়োজনীয় উপাদান কি কি লাগবে? তাহলে একটা টার্গেট জিন লাগবে, কারো তুমি ক্লোনিং করবা। আর একটা হচ্ছে ক্লোনিং ভেক্টর, একটা বাহক লাগবে, কাকে ব্যবহার করে তুমি ক্লোনিং করবা। আর কিছু এনজাইম বা উৎসেচক লাগবে। ওকে, এবার দেখো ক্লোনিংয়ের প্রকারভেদ। ক্লোনিংটা দুই ধরনের হয় ক্রসলি, একটা হলো ডিএনএ ক্লোনিং আর একটা হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং। কথাটা বুঝো, ডিএনএ ক্লোনিং মানে কি? একটা ডিএনএকে কপি করে তুমি আরেকটা ডিএনএ তৈরি করছো বা অনেকগুলো ডিএনএ তৈরি করছো, এটাই ডিএনএ ক্লোনিং। আর রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা কি? একটা ডিএনএকে কপি করে তুমি ওই জিপটাকেই তৈরি করছো। খুবই ডেঞ্জারাস জিনিস। মনে করো তুমি একটা কোষ নিলা, এই কোষের একটা জিন তুমি আলাদা করলা, ওই জিনটা ক্লোনিং করে হুবহু আমাকে তৈরি করছো, এটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তাহলে জিন থেকে জিন তৈরি বা ডিএনএ থেকে ডিএনএ তৈরি, এটা ডিএনএ ক্লোনিং। আর একটা ডিএনএ থেকে হুবহু ওই জিপটা তৈরি, এটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ ক্লোনিং। সর্বপ্রথম রিপ্রোডাক্টিভ ক্লোনিং করা হয়েছিল একটা ভেড়ার ক্ষেত্রে। হ্যাঁ, একটা ভেড়ার স্তনগ্রন্থি থেকে একটা কোষ নিয়ে ওই কোষ থেকে জিন আলাদা করে তাকে কালচার করে নতুন ভেড়ার জন্ম দেওয়া হয়েছিল। এই ভেড়াটার নাম হয়েছিল ডলি। দেখো এই যে ডলি, তাহলে দেখো এই ভ্রূণে তৃতীয় একটি ভেড়ার জরাইতে স্থাপন করা হয় এবং এর নাম দেওয়া হয়েছিল ডলি। তাহলে সর্বপ্রথম যে রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ের মাধ্যমে একটা জীব তৈরি করা হয়েছে সেটা হলো একটা ভেড়া। ভেড়াটার নাম কি? ডলি। 1996 সালে ডলির জন্ম হয়। ডলির জন্ম রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ের উদাহরণ। এইভাবে কিন্তু মানব ক্লোনিংও করা যেতে পারে। কি ডেঞ্জারাস চিন্তা করো। তার মানে আমার একটা কোষ নিয়ে এই কোষের ক্লোনিং করে হুবহু আমার মতো আরেকজনকে তৈরি করা সম্ভব। এটাকেই বলা হয় রিপ্রোডাক্টিভ ক্লোনিং। বাট আইনগত বা আরও অনেক কারণে, লিগাল কারণে এটা বন্ধ আছে বর্তমানে, এটা করা হয় না। ওকে, এরপর দেখো এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে কিছু কিছু ওষুধ আমরা তৈরি করতে পারি। এই ওষুধগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। ওষুধ তুমি শুধু একটু ডিটেলসটা জানবা, কিন্তু ওষুধ তৈরির পদ্ধতি পুরাটাই ইনসুলিন তৈরির পদ্ধতির মতোই, শুধু টার্গেটেড জিনটা আলাদা থাকবে। তাহলে আমি একটু পরিচয় করাই দিই। এক নম্বর কি? ইনসুলিন। আমরা পরে আসছি ইনসুলিনটা কোন রোগে ব্যবহার করা হয়? ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহার করা হয়। দুই নম্বর হলো ইন্টারফেরন। ইন্টারফেরনটা একটা রাসায়নিক পদার্থ যেটা ক্যান্সার এবং ভাইরাসজনিত সংক্রমণে আমরা ইউজ করি। যেভাবে আমরা ইনসুলিন তৈরি করি ঠিক একইভাবে ইন্টারফেরনও আমরা তৈরি করতে পারি, শুধু কি আলাদা? ওই যে টার্গেটেড জিনটা আলাদা। এরপর দেখো সিরাম অ্যালবুমিন। অ্যালবুমিনটা হলো আমাদের একটা রক্তের প্লাজমা প্রোটিন।
যখন কারো রক্তে প্লাজমা প্রোটিন অনেক কমে যায় অথবা অপারেশনের কারণে অনেক রক্ত বের হয়ে গেছে, তখন প্লাজমা প্রোটিনও কমে যাবে, ওই ক্ষেত্রে আমরা তাকে অ্যালবুমিনটা দিতে পারি। এবার র্যাবিস ভাইরাস অ্যান্টিজেন, এটা জলাতঙ্ক রোগের চিকিৎসা ব্যবহার করা হয়। হিউম্যান ফ্যাক্টর 4, এই যে দেখো ফ্যাক্টর 4 ফ্যাক্টর, এগুলো হচ্ছে ক্লটিং ফ্যাক্টরগুলো। ফ্যাক্টর বলতে কি বলা হচ্ছে? ক্লটিং ফ্যাক্টর। আমাদের রক্ত জমাট বাঁধার জন্য কিছু ক্লটিং ফ্যাক্টরের দরকার হয়। হিমোফিলিয়া নামক একটা রোগে এই ক্লটিং ফ্যাক্টরগুলোর ঘাটতি থাকে। তাহলে তুমি যদি ক্লটিং ফ্যাক্টরগুলো জেনেটিক রিকম্বিনেশন পদ্ধতির মাধ্যমে তৈরি করতে পারো, তাহলে কিন্তু হিমোফিলিয়া রোগীতে এটা দিতে পারবা। এরপর হলো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, টিপিএ। টিপিএ জিনিসটা কি, এটা একটু প্র্যাকটিক্যালি বুঝো। তাহলে টিপিএ জিনিসটা কি? টিপিএ হলো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এখন ধরে নাও এই যে এইটা মনে করো একটা রক্তনালী, সে রক্তনালী আমার মস্তিষ্ক হোক অথবা আমার হার্টে ব্লাড সাপ্লাই দিচ্ছে, কোনো কারণে এই রক্তনালীটা ছিঁড়ে রক্তক্ষরণ হতে পারে। মস্তিষ্কে এই ঘটনা হলে তখন তাকে বলা হয় স্ট্রোক। এখন কারো যদি স্ট্রোক হয়, তাহলে এখান দিয়ে রক্ত পাস করে চলে আসতেছে, তাহলে ব্রেন কি পর্যাপ্ত রক্ত পাবে? পাবে না, মানুষটা মারা যেতে পারে। আর আমাদের রক্তের একটা ধর্ম হচ্ছে সে এই জায়গায় রক্তটাকে জমাট বাঁধায় দেওয়ার চেষ্টা করবে। এখন মস্তিষ্কের যে রক্তনালীগুলো সেগুলো তো অনেক ছোট, সে রক্ত জমাট বেঁধে তোমার ভালোর জন্য কিন্তু রক্তটা জমাট বাঁধাইছে যাতে রক্তক্ষরণ বাইরে না যায়। এখন ভালো করতে গিয়ে সে খারাপ করে ফেলছে। কি কারণে? যে যখন রক্তনালী ছিঁড়ে গেছিল কিছু রক্ত হলেও ব্রেনে যাচ্ছিল, কিন্তু যখনই সে ভালোর জন্য রক্তটাকে জমাট বাঁধাই ফেলছে, এটা তো অনেক ছোট রক্তনালী, ফলে এই যে ব্লাডের যে ক্লটটা বা দলাটা, এই দলাটা কি করবে? রক্তনালীটাকে একদম বন্ধ করে দিবে, ফলে আগের থেকে আরো ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, ফলে এর দিয়ে আর কোনো রক্তই যাইতে পারবে না। তখন কি করে দেখো, আমাদের রক্তে প্লাজমিন নামক একটা উপাদান আছে, এটা যেটা আগে থাকে প্লাজমিনোজেন নামক একটা নিষ্ক্রিয় আকারে। তাহলে রক্তে প্লাজমিনোজেন থাকে, এই প্লাজমিনোজেনটা কনভার্ট হয় প্লাজমিন নামক একটা উপাদানে। এই প্লাজমিনটা গিয়ে কি করে? এই যে জমাট বাঁধা রক্ত এটাকে গলিয়ে দেয়। তাহলে প্লাজমিনের কাজ কি? রক্ত জমাট গলানো। জমাট রক্তকে কি করে? গলাই দেয়। তাহলে যদি জমাট রক্তটাকে সে গলাই দেয়, তাহলে এখানে পুনরায় রক্ত চলাচল শুরু হবে। তার মানে এটা জমাট রক্তটা গলে গেছে, তাহলে পুনরায় রক্ত চলাচল শুরু হবে, এটা তো ভালো। তাহলে এইটা কে করে? এটা করে প্লাজমিন। কিন্তু প্লাজমিন রক্তে কি আকারে থাকে? নিষ্ক্রিয় রূপ। নিষ্ক্রিয় রূপ কি? প্লাজমিনোজেন। এখন প্লাজমিন থেকে প্লাজমিনে কনভার্ট করা, প্লাজমিনোজেন থেকে তাকে সক্রিয় ফর্ম, তার যে সক্রিয় রূপ প্লাজমিনে কনভার্ট করার জন্য একটা পদার্থ লাগে, তার নাম টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। নাম শুনেছি, বুঝতেছো? একে অ্যাক্টিভ করে। টিপিএটা কি করে? একে অ্যাক্টিভ করে, এই জন্য কিন্তু তার নাম টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এই অ্যাক্টিভেটরটা এখন যদি রক্তে না থাকে, তাহলে কিন্তু প্লাজমিনোজেন অ্যাক্টিভ হয়ে প্লাজমিনে কনভার্ট হতে পারবে না, এই জমাট বাঁধা রক্তটাকেও গলাইতে পারবে না। তখন আমরা টিপিএটাকে বাইরে ইনজেকশন আকারে দিতে পারি। যদি আমি বাইরে থেকে একটা স্ট্রোকের রোগীকে তখন টিপিএ দেই, এই টিপিএ দিলে কি করবে? সে গিয়ে রক্তের প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করবে, ওই প্লাজমিন গিয়ে রক্তনালীর যে জমাট অংশ এটাকে গলিয়ে দিবে, ফলে কিন্তু মানুষটাকে বাঁচানো যাবে। তাহলে এইটাই হলো টিপিএ বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এইটাও আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করতে পারি। এরপর সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিনটা হলো মূলত গ্রোথ হরমোন। তার মানে এটা বৃদ্ধি ঘটায়। এই যে আমরা ছোট থেকে বড় হচ্ছি, এই ছোট থেকে বড় হওয়ার পিছনে দায়ী হচ্ছে সোমাটোস্ট্যাটিন, বা আমাদের বৃদ্ধিপোষক হরমোন বলা হয় আর কি। তাহলে বৃদ্ধিপোষক হরমোন যদি কারো অনেক কম তৈরি হয়, তখন সে বামন হয়। বামন মানে কি? এই যে মাঝে মাঝে দেখুন অনেক ছোট ছোট মানুষ অনেক খাটো, হ্যাঁ, এটাকে বামন বলে আর কি, বামনত্ব বলে, বা বামন শিশু বলে, যে লম্বা হয়নি, বুদ্ধিশুদ্ধি হয়নি, একদম ছোট্ট বেটে, এটাকে বামন শিশু বলে। তাহলে যাদের এই গ্রোথ হরমোনের সমস্যা আছে, সোমাটোস্ট্যাটিন কম আছে, তাদেরকে আমরা আর্টিফিশিয়ালি সোমাটোস্ট্যাটিন বানাই দিতে পারি। এবার হিউম্যান ইউরোকাইনেস, এটা রক্ত সংবহন জটিলতা, ওই যে প্লাজমিনোজেন সক্রিয় হিসেবে ব্যবহার করা যায়। এটা হচ্ছে লিম্ফোকাইন্স নামক কিছু রাসায়নিক পদার্থ আছে, যেটা স্বয়ংক্রিয় ইমিউন কার্যকারিতায় ব্যবহৃত হয়। ইমিউন কি? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। তাহলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কারো যদি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে তাকে আমরা বাহ্যিকভাবে লিম্ফোকাইন্স বানাই দিতে পারি। এই লিম্ফোকাইন্স আমরা কিভাবে বানাবো? ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একই পদ্ধতি। যে পদ্ধতির মাধ্যমে ইনসুলিন তৈরি করা যায়, সেই পদ্ধতির মাধ্যমে ইন্টারফেরন, সেই পদ্ধতির মাধ্যমে টিপিএ, সেই পদ্ধতির মাধ্যমে ইরিথ্রোপোয়েটিন, সব কিছুই তৈরি করা যায়। পদ্ধতি একই, শুধু টার্গেটেড জিনটা আলাদা। এরপর আবার এখানে একটা টপিক আলোচনা করা আছে যে জিন প্রকৌশলের মাধ্যমে ইনসুলিন উৎপাদন, অলরেডি আমরা আলোচনা করে আসছি। তাহলে ইনসুলিন কি? ইনসুলিন হলো মানবদেহের গ্লুকোজ কমানোর জন্য দায়ী একটা হরমোন, যেটা অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসরণ হয়। এই ইনসুলিনে সর্বমোট 51টা অ্যামিনো অ্যাসিড থাকে। তাহলে ইনসুলিন কি দিয়ে গঠিত? 51টা অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত।
এই 51টা অ্যামিনো অ্যাসিড আবার দুইটা চেইনে থাকে। এই যে দেখো, এটা একটা অ্যামিনো অ্যাসিডের চেইন, আবার এইটা একটা অ্যামিনো অ্যাসিডের চেইন। এই অ্যামিনো অ্যাসিডের চেইনগুলোর মধ্যে আবার কি থাকে, ডাইসালফাইড বন্ড থাকে। দেখো এই চেইন কি দিয়ে লাগানো, এক সালফেট দুই সালফেট, এই জন্য বলা হয় ডাইসালফাইড বন্ড, এক সালফেট ডাইসালফাইড বন্ড। তাহলে কি থাকে, একটা হচ্ছে চেইন এ, চেইন এটা 21টা অ্যামিনো অ্যাসিড মিলে গঠিত, আর এটা হলো চেইন বি যেটা 30টা অ্যামিনো অ্যাসিড মিলে গঠিত। তাহলে 30 আর 21 কত হয়, 51। এই দুইটা চেইন আবার কি দিয়ে সংযুক্ত থাকে, ডাইসালফাইড বন্ড দিয়ে সংযুক্ত থাকে। ইনসুলিন কিভাবে তৈরি করা যায় অলরেডি আমরা আলোচনা করে আসছি। এরপর দেখো ইন্টারফেরনের পরিচয় একটু বলছে। তাহলে ইন্টারফেরন কি বলে আসছি, যে ইন্টারফেরন হলো ক্যান্সার বা ভাইরাস আক্রান্ত কোষকে মেরে ফেলার জন্য এক ধরনের প্রতিরক্ষামূলক প্রোটিন। তাহলে এই প্রোটিনটাও আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করতে পারি। অলরেডি বলে আসছি টিপিএ বা টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর কিভাবে কাজ করে অলরেডি আমরা জানছি। এই যে দেখো, একটা ব্রেনের মধ্যে রক্তনালী ছিঁড়ে গিয়ে কি হয়েছে, সেখানে রক্তের জমাট বেঁধে আছে। তাহলে এই জমাট বাঁধা রক্তটাকেই গলাবে কে, প্লাজমিনোজেন। তাহলে প্লাজমিনোজেন কিসে কনভার্ট হয়, প্লাজমিনোজেন কনভার্ট হয়, তার যে অ্যাক্টিভ ফর্ম বা সক্রিয় রূপ তার নাম প্লাজমিন গিয়ে রক্তটাকে গলিয়ে দিবে। কিন্তু প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে কনভার্ট হওয়ার জন্য কি দরকার, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দরকার। তাহলে এটা আমরা ইনজেকশন আকারে বাইরে থেকে দিতে পারি। এরপর হলো ইরাইথ্রোপোয়েটিনটা হলো একটা হরমোন। হ্যাঁ, এই হরমোনটা তৈরি করে কি কিডনি, এবং এটা একটা প্রক্রিয়াতে সাহায্য করে, তার নাম ইরাইথ্রোপোয়েসিস হলো লোহিত রক্তকণিকা তৈরির পদ্ধতি। এখন মনে করো কোনো ব্যক্তির কিডনি নষ্ট হয়ে গেছে, তাহলে তার ইরিথ্রোপোয়েটিন তৈরি হবে না। যদি না হয় তাহলে এই ব্যক্তির ঠিকমতো ইরিথ্রোপোয়েসিস হবে না, তার মানে লোহিত রক্তকণিকা তৈরি হবে না। যদি না হয় তাহলে ব্যক্তিটা রক্ত শূন্যতা থাকবে, তখন আমরা বাইরে থেকে তাকে ইরিথ্রোপোয়েটিন দিতে পারি। তাহলে ইরিথ্রোপোয়েটিন বানাবা কীভাবে, ওই যে ইরিথ্রোপোয়েটিন তৈরির জন্য ডাইজিনটাকে আলাদা করে নিবা, নিয়ে তারপর তাকে ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে তার কাছ থেকে ইরিথ্রোপোয়েটিন তৈরি করে নিবা। সেম অ্যাজ ইনসুলিন ফর্মেশন, অর্থাৎ ইনসুলিন তৈরির মতোই। ওকে, এবার দেখো জিনোম সিকোয়েন্সিং, এটা ইজি একটা কথা। জিনোম সিকোয়েন্সিং জিনিসটা কি, সিকোয়েন্স মানে কি, খোঁজা। এই যে দেখো আমাদের জিনের মধ্যে কি আছে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো কি সিকোয়েন্সে আছে, অর্থাৎ জিনের রহস্যটা খুঁজে বের করার পদ্ধতিটাকেই বলা হয় জিনোম সিকোয়েন্সিং। তাহলে একটা জীবের জিনের যে বেস পেয়ার বা নিউক্লিওটাইডগুলো সাজানো থাকে, এটা কি সিকোয়েন্সে সাজানো আছে, এইটাকে খুঁজে বের করার পদ্ধতিটাকেই বলা হয় জিনোম সিকোয়েন্সিং। তাহলে কীভাবে করা হয় দেখো, এই যে একটা ডিএনএ স্যাম্পল নেওয়া হয়, মনে করো এটা কারো ব্লাড থেকে নেওয়া হয়েছে, ব্লাডের মধ্যে আরবিসি আছে, আরবিসির মধ্যে ডিএনএ আছে, অথবা ডাব্লিউবিসি আছে। আরবিসির মধ্যে থেকে পাবা না, কারণ আরবিসির মধ্যে তো নিউক্লিয়াস নাই, কিন্তু ইয়ার মধ্যে পাবা, তুমি ডাব্লিউবিসির মধ্যে পাবা, তারপর আদার্স যে কোনো কোষের মধ্যে পাবা। তাহলে ওইটাকে আলাদা করে তুমি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে একদম আরও কিছু পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস করে টোরে আরও বিভিন্ন মাধ্যমে তার ডিএনএর একটা ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএর একটা ইমেজ তৈরি করা হয়। এই ডিএনএর ইমেজটাকেই বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। তাহলে একটা আমার ডিএনএর যেমন ফিঙ্গারপ্রিন্ট হবে, আরেকজনের কিন্তু তেমন হবে না। এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএর যে ইমেজটা, এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা। তাহলে এইটাকে ব্যবহার করে কিন্তু আমরা ইম্পর্টেন্ট কিছু কাজ করতে পারি। এখন মনে করো আমি আল্লাহ না করে কোনো একটা ক্রাইম করছি, বা আমি করি নাই ভাই, আমি ক্রাইম করি না, মনে করো কোনো একটা অপরাধী একটা ক্রাইম করে সে কিন্তু ওখানে কিছু স্যাম্পল সে রেখে আসে, মনে করো মারামারি হয়েছে, রক্ত পড়ছে, বা আদার্স কিছু না কিছু সে রেখে আসছে। ওই রেখে আসা স্যাম্পল থেকে আমরা যদি তার ডিএনএর একটা স্যাম্পল খুঁজে বের করতে পারি, তারপর ওই ডিএনএর আমরা একটা ইমেজ তৈরি করলাম, মানে একটা ফিঙ্গারপ্রিন্ট বের করলাম, তারপরে কি করব, যারা সন্দেহভাজন যে সকল আসামি তাদেরকে ধরে আনলাম, এনে ওই সকল ব্যক্তির আবার একটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তৈরি করলাম, করে দেখবো এইটার সাথে সর্বোচ্চ কারটা মিলতেছে, যারটাই মিলবে সেই হলো অপরাধী। তাহলে এইভাবে অপরাধী শনাক্তকরণে আমরা জিনোম সিকোয়েন্সিং ব্যবহার করতে পারি। তাহলে কি কি দেখো প্রয়োগ, এক নম্বরে হলো অপরাধী শনাক্তকরণে যেটা বলে আসলাম। এরপর দেখো পিতৃত্ব নির্ধারণে, বাচ্চা একটা কিন্তু তিনজন মানুষ এসে বলতেছে এই বাচ্চার বাবা আমি, আরেকজন বলে বাবা আমি, তাহলে মারছে তো, এখন কে আসল বাবা, এটা ব্যবহার করার জন্য আমরা কি করতে পারি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করতে পারি। অর্থাৎ বাচ্চার ডিএনএর একটা আমরা ইমেজ বানাবো, মানে ফিঙ্গারপ্রিন্ট করব। আবার তিনজন যে বাবা দাবি করতেছে, তিনটা ইমেজ বানাবো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের, দেখবো সর্বোচ্চ কারটার সাথে মিলে, সর্বোচ্চ যারটার সাথে মিলবে সেই হবে বাবা। এরপর স্বজন নির্ধারণ কখন করা হয়, তখন দেখো এই যে রানা প্লাজার মধ্যে একটা ম্যাস ট্র্যাজেডি হয়ে গেছে, অনেকগুলো মানুষ মারা গেছে। এখন সরকার কি করলো, একটা ক্ষতিপূরণ ঘোষণা দিল যে এই প্রত্যেকটা মানুষকে, ফ্যামিলিকে যারা মারা গেছে তাদেরকে 20 লাখ টাকা করে দেওয়া হবে। তখন কিন্তু সবাই এসে বলবে যে মারা গেছে সে আমার ভাই হয়, সে আমার বোন হয়, সে আমার ছেলে হয়। এখন একটা মানুষের ডেড বডির পিছনে দেখবা 10 জন এসে দাবি করতেছে যে টাকাটা আমাকে দেন। তুমি কীভাবে তাকে আইডেন্টিফাই করবা কে আসল স্বজন, তখন এই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং তুমি ইউজ করতে পারো। তারপর শ্রেণীবিন্যাসের স্তর নির্ধারণে, বিভিন্ন প্রাণীরা শ্রেণীবিন্যাসের কোন স্তরে তুমি তাকে রাখবা, এই বৈশিষ্ট্যের মিল নির্ধারণ করার জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আমরা করতে পারি। আবার শ্রেণীবিন্যাস প্রক্রিয়া বৈশিষ্ট্যের মিল নির্ধারণে, তাহলে এই সকল পদ্ধতির ক্ষেত্রে আমরা জিনোম সিকোয়েন্সিং অথবা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংকে ইউজ করতে পারি। তাহলে এই তো ছিল আমাদের সবচেয়ে ছোট এবং সহজ একটা অধ্যায়। আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।